ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ওয়ার্ডটা আসলে একটা গ্রিক ওয়ার্ড, বুঝছো? তো গ্রিক ওয়ার্ড। এখন মানে মেইনলি এটার নামটা কেন ব্যাকটেরিয়া হয়েছে? ধরো প্রথমে যখন এটা তোমার হচ্ছিল অণুবীক্ষণ যন্ত্রে দেখছে, তারা দেখছে এটা খানিকটা দণ্ডাকার, বুঝছো? এই দণ্ডাকার কথাটাকে গ্রিক ভাষায় বলা হয় ব্যাকটেরিয়ন। ব্যাকটেরিয়ন। তো দণ্ডাকার একটা স্ট্রাকচার দেখে তারা ভাবছে যেটা, ধরো তুমি যদি বাংলায় নাম দিতা তুমি এর নাম দিতা দণ্ড, বাট তুমি দণ্ড না দিয়ে তারা যেহেতু গ্রিক ওয়ার্ড সেহেতু এটার নাম দিছে ব্যাকটেরিয়ন থেকে ব্যাকটেরিয়া। ওকে। তো আজকে আমরা এই ব্যাকটেরিয়া সম্পর্কে পড়াশোনা শুরু করব। তো ব্যাকটেরিয়া শব্দটা আসছে কোত্থেকে? একটা গ্রিক ওয়ার্ড যেটা আসছে ব্যাকটেরিয়ন থেকে। ওকে। আচ্ছা, তো এর সংখ্যা কত? এর সংখ্যা হচ্ছে হলো মানুষের কোষের 10 গুণ। মানুষের কোষের 10 গুণ। তাইলে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আমাদের বডিতে ব্যাকটেরিয়া কয়টা আছে, আমাদের বডিতে যতটা গুলা কোষ আছে তার 10 গুণ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া আছে। এখন তুমি আমাকে একটা উল্টা প্রশ্ন করতে পারো যে তাইলে ভাই কোন জায়গায় স্পেসিফিকলি আমাকে বলেন কোন জায়গায় বেশি আছে। এখন আমাকে একটা জিনিস বলো, মানে তোমার কমন সেন্সে বলো তো, ব্যাকটেরিয়া কই বেশি থাকতে পারে? রাজীব, কি মনে হয় কই থাকতে পারে? মানে আমাদের পরিপাক হয়ে যে বর্জ্যটা তৈরি হয় ওই জায়গায় বেশি থাকার কথা না ব্যাকটেরিয়া অদিতি? হ্যাঁ, কারণ ওইটা হচ্ছিল কি বর্জ্য পদার্থ, ওই নিয়ে ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি। তাইলে ব্যাকটেরিয়া বেশি থাকে কই? অন্ত্রে। কারণ আমরা জানি পরিপাক তন্ত্রের শেষের পার্টটাকে আমরা কি বলি? অন্ত্র বলি। তাহলে ওই জায়গাতেই কি থাকে? আমাদের মলের পার্টটা থাকে। তাহলে ওই মলের পার্টে ব্যাকটেরিয়া পার্টটা সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে তন্ত্রে। অন্ত্রে, সরি, অন্ত্রে এবং ত্বকে। আমাদের ত্বকে, কারণ আমরা বাহ্যিক ভাবে ত্বক হচ্ছে হলো সবকিছু সংস্পর্শে আসে। ত্বক, ত্বকের মধ্যে বেশি থাকে এবং অন্ত্রে বেশি থাকে। বুঝতে পারছি? এখন এটার উৎপত্তি কখন? এটার উৎপত্তি হচ্ছিল আর্কিও জৈিক যুগে। এখন তুমি বলবা যে ভাই আর্কিও জৈিক যুগ কি? তোমাদের আমি এই সাইকেলের মধ্যে জিনতত্ত্ব এবং বিবর্তন পড়াবো। বিবর্তন অধ্যায়ে তোমাদেরকে আমি অনেকগুলা যুগের কথা পড়াবো, যে বর্তমান সময়কে কি বলে, এর 10 বছর পূর্বে কি বলা হতো, 10,000 বছর পূর্বে সময়কে কি বলা হতো। এরকম কিছু যুগ আছে, স্পেসিফিক কিছু যুগে স্পেসিফিক কিছু প্রাণীর উৎপত্তি ঘটছে। তো ওই জিনিসগুলো আমরা দেখবো হচ্ছিল বিবর্তনের পাঠটাতে। তো আপাতত আমরা জানা রাখি আর্কিওজয়িক যুগের উৎপত্তি। আর্কিওজয়িক যুগ হচ্ছিল প্রায় 360 কোটি বছর পূর্বে। তাইলে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে একটু ধারণা নিলাম যে ব্যাকটেরিয়াটা শব্দটা একটা গ্রিক ওয়ার্ড, আসছে কোথেকে? ব্যাকটেরিয়ন থেকে। আর ব্যাকটেরিয়ার সংখ্যা মানুষের কোষের কত গুণ? 10 গুণ। এবং সবচেয়ে বেশি থাকে কই ব্যাকটেরিয়া? আমাদের অন্ত্রে এবং ত্বকে। আর হচ্ছে ব্যাকটেরিয়া উৎপত্তি কোন যুগে? আর্কিওজয়িক যুগে। ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছো? তো এই ব্যাকটেরিয়ার তোমার ভাইরাস, ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুটার মধ্যে তোমাকে সবচেয়ে বেশি এই দুইটা চ্যাপ্টার মানে টপিক কঠিন লাগার রিজন কি জানো? এই নিয়ে অনেকগুলা বৈজ্ঞানিক নাম আছে, বিজ্ঞানীর নাম আছে অনেকগুলা, প্লাস ব্যাকটেরিয়া ভাইরাসের নাম আছে, নাকি? তো এই জন্যই আসলে এটা কঠিন লাগে, কারণ এত নাম মুখস্থ রাখা লাগে। তো ভাইরাসের ক্ষেত্রে এনে কে আসো? আফিফ, শুনতেছো? হ্যাঁ, ভাইরাস তো তুমি আমারটা করছোই নাকি ক্লাসগুলো? ভাইরাসের যে আমরা প্রথমে শুরুতে যে এতগুলা বিজ্ঞানী নাম ছিল, আমরা একটা সুন্দর একটা কবিতা দিয়ে মনে রাখতে পারছি না? হ্যাঁ। তো মেইনলি হচ্ছিল এই নামগুলাই তোমাকে সবচেয়ে শুরুতেই, তুমি যখন এরকম কঠিন কঠিন নামগুলা ফেস করবা তখনই তোমার চ্যাপ্টারটা তোমার কাছে কঠিন লাগে। তো এই শুরুর দিকের বৈজ্ঞানিক নামগুলা তুমি যদি মানে টেকনিক্যালি পড়ে ফেলতে পারো, দেন তোমার চ্যাপ্টারটা স্মুথলি যাবে। তো আমরা এখানে একটা লাইন পড়ি যে হুক। আচ্ছা, আগে আগে আমরা ছন্দটাই দিই, তারপরে আমি তোমাকে ডিটেলস চাইতেছি।
ধরো আমি তোমার দুইজন বন্ধু আছে, একজনের নাম হুক, একজনের নাম কি, হুক, এবং আরেকজনের নাম হচ্ছে তোমার এরেন। দুইজন বন্ধু, কে কে, হুক এবং এরেন। ওকে, তো তাদের মধ্যে একদিন কি হইল, হুক কিল দিয়ে, কিল তো বুঝো নাকি, কিল ঘুষি বুঝো না, হুক কিল দিয়ে এরেনের ব্যাক সাইডে পিছন থেকে মারছে, পাথর তথা যক্ষা করে। বুঝছো? তো আমরা একটু হইলে একটু বানায় বলতে পছন্দ করি, তো মানে তুমি এরকম ভাবে বলতেছে যে ব্যাক সাইড একদম পাথর, না পাথর না, মানে এটি যক্ষা করছে, একদম যক্ষা বানায় দিছে একদম মাইরা। বুঝছো? এটা হুক কিল দিয়ে এরেনের ব্যাক সাইডে পাথর তথা যক্ষা করে, এটা মানে কি? এর মানে হচ্ছিল, আমরা প্রথমেই এখানে দেখতেছি একজন হুক, হুক মানে হচ্ছিল অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। আমি কেন সবটা নাম লিখলাম, কারণ আরেকটা নামের সাথে আমরা প্যাচ খাই, রবার্ট হুকের সাথে। তো এটা হচ্ছিল অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। বুঝছো? তো তিনি ফার্স্ট অফ অল কি করছেন, তিনি এই ভাইরাসটাকে কিলতে, মনে রাখবা, এনিমাল কিউল, এনিমাল কিউল, এই কিউলটা মনে রাখবা, কিল দিয়ে তিনি ভাইরাসকে কি নামকরণ করছেন, এনিমাল কিউল নামকরণ করছেন। বুঝছো? তো ভাইরাসকে এনিমাল কিউল বা এটার বাংলা হচ্ছিল ক্ষুদ্র প্রাণী বলে আখ্যায়িত করেন কে, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, উনি ফার্স্টে করছেন। দেন তোমার হচ্ছিল এরেন, এরেন মানে হচ্ছিল এরেন বার্গ, এরেন বার্গ। ওকে, এই এরেন বার্গ কি করছেন, এরেন বার্গ ধরো ব্যাক আছে না পরে, তাহলে ব্যাকটেরিয়া নামকরণ করছেন। ঠিক আছে, তাইলে এই যে ক্ষুদ্র যে অংশটা, এটাকে প্রথমে নামকরণ করছেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক এনিমাল কিউল, দেন এরেনবার্গ কি নামকরণ করছেন, ব্যাকটেরিয়া। তাহলে আমাকে বলো ব্যাকটেরিয়া নামকরণটা কে করছেন? আচ্ছা আমি বলি, তোমরা আসলে একজন র্যান্ডমলি মাইক অন করে আমার সাথে কথা বলবা। তো তুমি কথা বললে মানে ক্লাসটা ইন্টারেক্টিভ হয়, একজনই বলা লাগবে এরকম না, এক একবার একজন বলবা যখন যে বলতে চাও। বাট আমি প্রশ্ন করলে আমার সাথে উত্তর দিবা, তাহলে দেখো তোমার ক্লাসই পড়া হয়ে গেছে। ওকে, তাহলে আমরা দেখলাম ব্যাকটেরিয়া নামকরণটা কে করছেন। এই বলো, ক্লাসে কে কে আছে দেখি আমি। এই নদী, তুমি এত চুপ কেন? কথা বলতে হবে কেন তোমার, তুমি সব ফুল ক্লাস আমার সাথে কথা বলবা, তুমি তোমার নামে এমনি আমার কাছে রিপোর্ট। বুঝছো? আর মাহিম, তোমার কোন কলেজ ভাইয়া? তুমি নিচে মাইকটা অন করে আমার সাথে কথা বলতে পারবে। সরকারি কলেজ, ও গভট কলেজ, আচ্ছা। আমাদের সময় গভট কলেজে অনেক ভালো রেজাল্ট করছে। আচ্ছা, তো তোমার, আমরা তাহলে দেখলাম ব্যক্তির নামকরণটা কে করছে, এই নদী কে করছে, এরেনবার্গ। হ্যাঁ, ক্লাসে কথা বলবা। এই ও দিদি, তুমি কথা বলো না কেন? হ্যাঁ, কথা বলবা। তারপর দেখো পাথর মানে হচ্ছিল লুই পাস্তুর, লুই পাস্তুর। তথা মানে হচ্ছিল ব্যাকটেরিয়া তথ্য, ব্যাকটেরিয়া তথ্য। তাইলে বলো ব্যাকটেরিয়া তথ্য প্রদান করছেন কে, লুই পাস্তুর, ভেরি গুড। তারপরে হচ্ছিল যক্ষা করে, যক্ষা, আমাকে বলো, তোমরা কি কেউ জানো যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? হ্যাঁ, টিউবারকুলোসিস, ভেরি গুড আফিফ। তাহলে যক্ষা রোগের জন্য দায়ী হচ্ছিল মাইকো ব্যাকটেরিয়াম। যক্ষাকে আমরা ইংলিশে কি বলি, টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস। আর মাইকোব্যাকটেরিয়ামটা ছিল ব্যাকটেরিয়াটার নাম, তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস।
এটা কে আবিষ্কার করছেন? করেতে মনে রাখবা কচ বা কচ, তাহলে রবার্ট কচ। ওকে, তাহলে রবার্ট কচ কি আবিষ্কার করছেন? যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাইলে এখন আমাকে তোমরা জাস্ট বলো যে আমি তোমার নামগুলা এখন তোমাকে সিরিয়াল ওয়াইজ লেখা দিই, তুমি জাস্ট আমাকে বলবা আমি বিজ্ঞানীর নাম লিখবো, ওনার ক্রেডিট কি তুমি এগুলো আমাকে বলবা। হ্যাঁ বলো। কোনটা? রবার্ট কচ। রবার্ট কচ, বুঝছো? এটা তোমার রবার্ট কচ, কক, অনেকে অনেক কিছু বলে, তো তুমি এটাকে ককও বলতে পারো বা রবার্ট কক, যাই বলো। আচ্ছা, আহ, তাহলে আমি প্রথমেই একজন বিজ্ঞানীর নাম লিখলাম, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আমাকে অদিতি বলো, উনি কি করতেন? আহ এটা কি বাকি সবারই কি কথা ক্লিয়ার আসতেছে না এরকম, না বাকিদের ক্লিয়ার আছে? ও আচ্ছা। আচ্ছা তাইলে যার ক্লিয়ার আসতেছে না সে কাইটে আরেকবার ঢোকো, লিংকে ক্লিক করে, তোমার নেটের প্রবলেম হইতে পারে। আর বাকিরা যদি প্রবলেম ফেস করো তাহলে হইতে পারে আমার এনে, বাট আমার এনে হলে সবাই ফেস করতাম। আচ্ছা, দেখো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, বলো তিনি কি নামকরণ করছিল অদিতি? ভেরি গুড। হ্যাঁ, তিনি ক্ষুদ্র প্রাণী বা অ্যানিমালকিউলস নামকরণ করেন। ওকে, আর কি করছেন? আর তিনি ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করছেন। তাহলে ব্যাকটেরিয়ার উপস্থিতি, যেহেতু তিনি প্রথম নামকরণটা করছেন, তাহলে ব্যাকটেরিয়ার উপস্থিতি তিনি আবিষ্কার করছেন নাকি? ব্যাকটেরিয়ার উপস্থিতি আবিষ্কার করছেন। তো তুমি কি জানো ব্যাকটেরিয়া আগে আবিষ্কার হয়েছে নাকি ভাইরাস আগে আবিষ্কার হয়েছে অদিতি? না, না, এটা এটা ভুল কনসেপ্ট। আগে ব্যাকটেরিয়া আবিষ্কার হয়েছে, বুঝছো? তাহলে তুমি চিন্তা করো, আমাদের যে তাহলে অণুজীব বলতে আমরা যা বুঝি, তাহলে সর্বপ্রথম আবিষ্কৃত অণুজীব কোনটা? ব্যাকটেরিয়া। তাইলে তোমার হচ্ছিল আমরা যদি অণুজীব বিদ্যার মানে এই যে প্রোটোজোলজি যেটা আছে, মানে ক্ষুদ্র প্রাণী নিয়ে, ওই জলজ জনক কাকে বলবো তাইলে আমরা? ভেরি গুড। তাইলে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুককে প্রোটোজোলজির জনক বলে। বুঝতে পারছি কেন বলি প্রোটোজোলজির জনক, পাশাপাশি ব্যাকটেরিওলজির জনকও আমরা বলি। ব্যাকটেরিওলজির জনক, ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা সামনে আগাই। এখন আমরা আরেকজন বিজ্ঞানীর নাম বলবো। এখন আমরা দেখবো এরেনবার্গ। এখন আমাকে নদী বলবা, এরেনবার্গ কি করছেন? ইয়েস, না ব্যাকটেরিয়া আবিষ্কার না, তিনি ব্যাকটেরিয়া নামকরণ করছেন। ব্যাকটেরিয়া নামকরণ করছেন, মানে এই ক্ষুদ্র জীবটাকে ব্যাকটেরিয়া নামকরণটাই ফার্স্ট অফ অল এরেনবার্গ করছেন। আচ্ছা, তো আমাদের এতটুকু শেষ। এখন আমরা দেখবো লুই পাস্তুর। লুই পাস্তুর কি করছেন? লুই পাস্তুর। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি নাই, তোমরা কি জানো এই যে এনিমাল কিউল নামকরণটা তিনি আসলে কোত্থেকে করছেন? তিনি আসলে তোমার এক ফোঁটা বৃষ্টির পানি, এক ফোঁটা বৃষ্টির পানি অণুবীক্ষণ যন্ত্রে দিছিল, বুঝছো? দেওয়ার পরে ওইখানে তিনি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ দেখছেন, ওইটার নামই দিছে এনিমাল কিউল বা ব্যাকটেরিয়া। আচ্ছা, লুই পাস্তুর। এখন আমাকে বলো লুই পাস্তুর কি করছে? মাহিম বলো। ভেরি গুড, ব্যাকটেরিয়া তত্ত্ব আবিষ্কার করছে। ব্যাকটেরিয়া তত্ত্ব। এই ব্যাকটেরিয়া তত্ত্বের ইংলিশ টার্মটা অনেক বেশি আসে বাংলাটা থেকেও। জার্ম থিওরি অফ ডিজিজ, এটাকে বলা হয় কি জার্ম থিওরি অফ ডিজিজ, বুঝছো? এটা। তো লুই পাস্তুর আর কি আর কি করছেন? ইনি এই ব্যাকটেরিয়া তত্ত্ব দেওয়ার ফলে, বুঝছো, ব্যাকটেরিয়া সম্পর্কে না আমাদের একটা আধুনিক ধারণা আসছে।
তো চাইলে কি আমরা বলতে পারি আধুনিক ব্যাকটেরিওলজি জনককে? লুই পাস্তুর। বুঝতে পারছো? তো তোমরা এই জিনিসগুলা সবগুলা আবুল হাসান স্যারের বইয়ে পাবা না। আমি অনেকগুলা বই কালেক্ট করে এগুলা একসাথে একত্রিত করছি। যা যা আছে আমি সব লেখা দিতেছি। বুঝছো? মানে তুমি ক্লাস করলে তুমি শুধু আজ মানে আবুল হাসান পড়তেছো এরকম না, তুমি পাশাপাশি এক্সট্রা ইনফো তোমার মেডিকেল প্রিপারেশনের জন্য তোমার হয়ে যাবে। তো আমি নেক্সট যতগুলো চ্যাপ্টার পড়াবো এর আগের গুলা তো আমি ট্রাই করছি রাখার, বাট এতগুলা রাখতে পারছি না এক্সট্রা ইনফো। বাট এখন থেকে এই সাইকেল থেকে আমি মানে বেশি কাজ করতেছি, তো এক্সট্রা ইনফো সবগুলো আমি ক্লাসে দিয়ে দিব। আগের গুলাতে মোটামুটি দিছি, বাট এখন থেকে কোনো মিস যাবে না। তাহলে আধুনিক ব্যাকটেরিওলজির জনককে? ব্যাকটেরিওলজির জনক। আচ্ছা। আহ আচ্ছা মাহিম, তুমি কি জানো কুকুর কামড়ালে কি রোগ হয়? জলাতঙ্ক। তুমি কি জানো জলাতঙ্কের টিকা আবিষ্কার করছেন কে? হ্যাঁ, লুই পাস্তুর। জলাতঙ্কের টিকাও আবিষ্কার করছেন উনি। বুঝছো, এটা জুলজিতে আছেন, বাট ওনার নাম যেহেতু এখানে দিছে তাই আমি এখানে দিয়ে দিলাম, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আমাদের লাস্ট অফ অল একটা নাম বাকি আছেন, ওইটা কি? রবার্ট কক। দাঁড়াও। তাহলে এখন আমরা দেখবো রবার্ট কক। আচ্ছা, রবার্ট কক কি করছে আফিফ? মনে আছে? তুমি একটা নাম বলছিলা ব্যাকটেরিয়ার, ওই ব্যাকটেরিয়ার আবিষ্কার করছে, এখন বলো। আফিফ মনে হয় ক্লাসে নাই। আজ বলো তো রবার্ট কক কি করছেন? যক্ষা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটা আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওইটা উনি আবিষ্কার করছেন। ওকে, তাইলে উনি কি করছেন? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করছেন, বা যক্ষা রোগের জীবাণু জীবাণু আবিষ্কার করেন। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তো তুমি কি মানে জানো যে কিছু কিছু বইয়ে, বুঝছো, ব্যাকটেরিওলজির জনক দিছে কি জানো? রবার্ট কককে। আমি তোমার আহ আজমল স্যারের বইটা নিয়েছিলাম, বুঝছো, আজমল স্যারের কিন্তু বুটানি বইও আছে। তো আজমল স্যারের বুটানি বইয়ে দেখি কি জানো, ব্যাকটেরিওলজির জনকের নাম কি দিছে জানো? এই রবার্ট কক। তো এটা কিন্তু এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই পরীক্ষায় আসলে কোনটা দাগাবো। পরীক্ষায় আসলে অবশ্যই তুমি ব্যাকটেরিয়ালজির জনক অ্যান্টনি ভ্যান লিউয়েনহুকই দাগাবা। কারণ কথা হচ্ছিল অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক অপশনে নাই। সেই ক্ষেত্রে তুমি কোনটা দাগাবা? রবার্ট হুক দাগাবা। তাহলে ব্যাকটেরিওলজির জনক ওনাকেও বলা হয়েছে। ব্যাকটেরিওলজির জনক কোন বইয়ে বলছে? আজমল স্যারের আজমল বোটানি বইয়ে বলছে। বুঝছো? তো তোমার তাইলে অপশনে যদি তোমার ব্যাকটেরিওলজির জনক লিউয়েন হুক না থাকে, সেই ক্ষেত্রে আমরা কোনটা দাগাবো? নদী কোনটা দাগাবো? রবার্ট কক। ওকে, এই এতটুকু কারো সমস্যা আছে যারা ক্লাস করতেছি? ওকে, তাজিব বুঝছো? ওকে, আচ্ছা। তো এখন আমরা মানে একটা আদি ব্যাকটেরিয়া, আদি ব্যাকটেরিয়া বলতে কি, মেনলি তোমার ব্যাকটেরিয়ার মধ্যে কিছু আছে তোমার আদি ব্যাকটেরিয়া, কিছু আছে প্রকৃত ব্যাকটেরিয়া, কিছু আছে সায়ানো ব্যাকটেরিয়া, কিছু আছে চিনো ব্যাকটেরিয়া। মেইনলি ব্যাকটেরিয়া বলতে আমরা সবগুলা কি বুঝি? তাইলে ব্যাকটেরিয়া বলতে আমরা কি কি বুঝি? যেগুলা আদি ব্যাকটেরিয়া এগুলাকে বলা হয় আর কি ব্যাকটেরিয়া। ওকে, তারপর কিছু প্রকৃত ব্যাকটেরিয়া এগুলার আমরা বলি ইউ ব্যাকটেরিয়া। ইউ কথাটা আছে মানে বুঝবা প্রকৃত। ইউসিলোমেট আমরা পড়ছি না? ইউসিলোমেট মানে প্রকৃত সিলোমেট। তারপর ছিল সায়ানো ব্যাকটেরিয়া,
আর হচ্ছিল একটিনোব্যাকটেরিয়া। আমরা আস্তে আস্তে সবগুলা ব্যাকটেরিয়া সম্পর্কে পড়বো, বাট হচ্ছে তোমার এখন পড়বো আমরা আর কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া, এই দুইটার পার্থক্য অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়, তো এটা আমাদের জানা লাগবে। তো আমরা এখন এইটা একটু দেখে নিই, আর কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া পার্থক্য কি আছে। আচ্ছা, তোমার প্রথমে হচ্ছিল আর কি ব্যাকটেরিয়া, পরে হচ্ছিল ইউ ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন কথা হচ্ছিল আমি ভাবছিলাম এটা তোমাদেরকে পরে লেখা দিব, পরে লেখা দিলে বেটার ছিল, কারণ হচ্ছিল ইউ ব্যাকটেরিয়াটা আমরা পড়ে নিলে পরে এটা আমাদের কাছে সহজ লাগতো, এখন দিলে কাইন্ড অফ মুখস্থ মনে হবে। আহ তাও দেই, যেহেতু লেগে ফেলছি, বাট এখন একটু কষ্ট লাগবে, মনে হবে পারতেছো না, বাট দেখবা চ্যাপ্টার শেষ করার পরে বা প্রকৃত ব্যাকটেরিয়া পড়ার পরে দেখবে এটা একদম সহজ লাগতেছে। তুমি কি জানো প্রকৃত ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? বুঝছো, কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দ্বারা গঠিত। কি দ্বারা? পেপটিডোগ্লাইকান। প্রযুক্ত ধর আমরা বেশি কিছু পড়ি নাই, আমরা জাস্ট কিছু বৈজ্ঞানিক নাম পড়ছি, বিজ্ঞানীর নাম। তো আমরা এখন শুরু করছি। তো পেপটিডোগ্লাইকান, তাহলে কোষ প্রাচীর ই প্রকৃত কোষে থাকে পেপটিডোগ্লাইকান, বাট আদি কোষে পেপটিডোগ্লাইকান থাকে না। ওকে, ফার্স্ট অফ অল। তারপরে এই হচ্ছিল আমাদের গেল এক নাম্বার পার্থক্য। দেন হচ্ছে তোমার আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ কয়টা থাকে জানো? আরএনএ পলিমারেজ হচ্ছে তোমার আচ্ছা, আরএনএ পলিমারেজের আগে আমরা মেমব্রেন লিপিডটা, মানে আমাদের কোষ প্রাচীরের পরে কি আসবে, যে মেমব্রেন গুলো আছে ওইগুলো আগে শেষ করি। মেমব্রেন লিপিড, এইটা তোমার এমসিকিউ আসে, বুঝছো? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখবা আসছে মেমব্রেন লিপিড। আচ্ছা, এখন আদি ব্যাকটেরিয়া এবং প্রকৃত ব্যাকটেরিয়া, এইটা হচ্ছিল ইথার লিঙ্কড। ইথার কি আমরা জৈব যৌগে দেখবো, ইথারটা ছিল কাইন্ড অফ এরকম, বুঝছো? মাঝখানে ও থাকে, দুই সাইডে দুইটা যৌগ থাকবে, ইথার। আর হচ্ছিল এইটা হচ্ছিল অ্যাস্টার লিঙ্কড। অ্যাস্টার লিঙ্কড লিপিডটা, অ্যাস্টারটা কিরকম, এরকম সি ও ও আর, এটা ছিল কমন সংকেত অ্যাস্টারের। এবং এইটা হচ্ছিল শাখান্বিত, শাখান্বিত। আর এটা হচ্ছিল অশাক, মানে শাখা নেই। তো এটা ছিল আমরা দেখলাম মেমব্রেন লিপিড। এখন হচ্ছে তোমার আরএনএ পলিমারেজ। আমরা পাঁচটা মনে রাখবো, এত বেশি মনে রাখবো না। আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজটা কি? এটার মধ্যে এক মানে একাধিক পলিমারেজ থাকবে, এটা ফিক্সড। আর এটার মধ্যে আরএনএ পলিমারেজ থাকবে একটা। এখন কথা হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে কোনটা, যেটা মেইন কথা। রোগ সৃষ্টি করবে অবশ্যই প্রকৃত ব্যাকটেরিয়া, আর আদি ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না। ওকে, এখন হলো লাস্ট বৈশিষ্ট্য, পরজীবী। আর হচ্ছে তোমার ইনহিবিটর আরএনএ, টিআরএনএ, এটা দেখে নিই। ইনহিবিটর টিআরএনএ। আচ্ছা, নরমালি আমরা জানি প্রথম অধ্যায়ে যারা পড়ছি, ইনিশিয়েটর টিআরএনএ এর নাম কি? নরমালি মানে প্রকৃত কোষে ইনিশিয়েটর, এই মনে আছে কারো ইনিশিয়েটর টিআরএনএ এর নামটা? মেথিওনিন, হ্যাঁ, মেথিওনিন, ভেরি গুড। মেথিওনিন, কে বলছো? এটা আফিফ। ও ইমরুল, ও আমি আমি তো দুজনের মধ্যে বেল লাগাইতেছি, ইমরুল। আচ্ছা, তো মেথিওনিন। এখন এইটা হচ্ছিল নরমালি প্রকৃত কোষে, প্রকৃত কোষে হচ্ছিল ইনিশিয়েটর, মানে শুরু করে, কি শুরু করে? ট্রান্সলেশন শুরু করে। ট্রান্সলেশনটা কি ছিল? টিআর আরএনএ থেকে প্রোটিন তৈরি, আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি না? ট্রান্সলেশন মানে কি? আরএনএ থেকে প্রোটিন।
বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইনহিবিটর মানে কি, বাধা দেওয়া। ইনহিবিটর টিআরএনএ হিসেবে কাজ করে মেথিওনিন। বুঝছো? উল্টা একদম, মেথিওনিন। এবং তোমার প্রকৃত ব্যাকটেরিয়াতে কাজ করে ফরমাইল মেথিওনিন। ফরমাইল মেথিওনিন। আচ্ছা, এখন তোমাদের, তোমার কি মনে আছে যে তাহলে আমাদের এই জায়গায় ইনহিবিটর কি ছিল? ইনহিবিটর সিকোয়েন্স, আমাদের প্রকৃত কোষের ট্রান্সলেশনের সময় ইনহিবিটর সিকোয়েন্স কি ছিল, কারো মনে আছে? ছিল এরকম, উয়া, ওয়াগ, ইয়েস উগা, ওয়া ওয়াগ উগা। আমি এমনি মনে রাখতাম, বুঝছো, ওয়া ওয়াগ উগা। তো এটা ছিল ইনহিবিটর হিসেবে, সিকোয়েন্স হিসেবে কাজ করে ট্রান্সলেশনের ক্ষেত্রে। আহ এটা, তো আমরা এখানে 5টা বৈশিষ্ট্য দেখলাম। এর মধ্যে তুমি আরেকটা মানে কমন বৈশিষ্ট্য আছে, এটা অনেক সময় জিজ্ঞাসা করে, খুব সহজ বাট আমরা পারি না, এর মধ্যে কোনটা পরজীবী। পরজীবীর কথা যদি জিজ্ঞাসা করে, পরজীবী হচ্ছে তোমার প্রকৃত ব্যাকটেরিয়াটা পরজীবী হয়, বাট এটা হচ্ছে পরজীবী হিসেবে কাজ করে না, এটা পরজীবী হিসেবে কাজ করে। বুঝছো? তো আমরা কি দেখলাম? কোষ প্রাচীর, প্রকৃত ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? পেপটিডো গ্লাইকান দ্বারা গঠিত। আদি কোষে পেপটিডো গ্লাইকান থাকে না। ওকে। আচ্ছা, তারপর মেমব্রেন লিপিড, প্রথমটা ছিল ইথার, পরেরটা অ্যাস্টার। আচ্ছা, তো তোমার পরীক্ষার হলে আমি মনে রাখতাম কি জানো, মেমব্রেন লিপিডটা ছিল ইথার এবং অ্যাস্টার, কারণ কোনটা কার এটা আমি প্যাচ লাগাইতাম। তো অবশ্যই আমি শুরুতে আদি ব্যাকটেরিয়া পরে প্রকৃত ব্যাকটেরিয়া লিখছি, এতটুকু আমার মনে আছে। এখন আমাকে বলো, রসই আগে নাকি এ আগে আমাদের অ্যালফাবেটিক অর্ডারে? রসই আগে। তাহলে আদি ব্যাকটেরিয়াতে রসইটা দিয়ে শুরু হবে, ইথার লিঙ্ক, এরা অ্যাস্টার লিঙ্ক। ওকে। আচ্ছা, তো ইথার লিঙ্ক এবং অ্যাস্টার লিঙ্ক। এখন দেখো, ইথার যে আমরা লিখছি, ইথারের উপর দিয়ে একটা এরকম টান দিছি না, দেখছো ই কথাটার মধ্যে? হ্যাঁ, তাইলে তার মানে এর মধ্যে শাখা আছে। অ্যাস্টারের উপরে কি কোনো টান দিছি আমরা এর মধ্যে? না, এর মধ্যে কিন্তু কোনো টান নাই। এর মধ্যে টান আছে মানে এটা শাখান্বিত, আর এটার মধ্যে টান নাই, তো এটা ছিল অশাক। তো আমরা এরকম মনে রাখতে পারি। ওকে। তাহলে অ্যাস্টার লিঙ্ক যেহেতু এটা অশাখান্বিত। আহ আরএনএ পলিমারেজ আদি ব্যাকটেরিয়াতে অনেকগুলো থাকতে পারে, বাট প্রকৃত ব্যাকটেরিয়াতে একটা মাত্র থাকবে। রোগ সৃষ্টি করবে অবশ্যই প্রকৃত ব্যাকটেরিয়া, উই নো। আর মেথিওনিন, ফরমাইল মেথিওনিন। তো এতটুকু আশা করি আমরা পারবো নাকি? পারবো না? ওকে। তো আমরা আহ, এখন একটু জিনিস দেখি, যে আর্কি ব্যাকটেরিয়া সম্পর্কে আরো কিছু জিনিস আমাদের জানা লাগবে, যেগুলা তোমার বইয়ে না থাকলেও অন্যান্য রাইটারের বইয়ে আছে। আর্কি ব্যাকটেরিয়ার সাধারণ নাম কি জানো? আর্কিয়া। কি? আর্কিয়া। এটা তোমার আজিবুস স্যারের বইয়ে দেওয়া আছে, আর্কিয়া। তো এরা কই থাকে? সবচেয়ে প্রতিকূল পরিবেশে এরা থাকে, বুঝছো? এরা প্রতিকূল পরিবেশে, যেই পরিবেশে প্রকৃত ব্যাকটেরিয়া গুলা থাকতে পারে না, ওইখানে থাকে। তো সবচেয়ে প্রতিকূল পরিবেশে থাকে হচ্ছিল আর্কি ব্যাকটেরিয়া। তো আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে কিছু আছে তোমার থার্মোপাইলস। আচ্ছা, এখন কথা হচ্ছে থার্মোপাইলস মানে কি? এই থার্মো কথাটা কার সাথে রিলেটেড? হিট, হিটের সাথে। হ্যাঁ, তাহলে থার্মোপাইলস হচ্ছিল কি, হিট রিলেটেড। তার মানে যারা তাপ পছন্দ করে তারাই হচ্ছে হলো থার্মোপাইলস। ওকে। থার্মোপাইলস মিন্স হচ্ছিল হিট লাভার। আচ্ছা, তো তোমার এই থার্মোপাইলস এর মধ্যে কি কি পড়ছে? ফার্স্ট অফ অল একটা তোমার হচ্ছে হলো এই ব্যাকটেরিয়া আছে যেটাকে আমরা বলি মিথানোপাইরাস। কি বলি? মিথানোপাইরাস। বুঝছো? এখন মিথানোপাইরাস আর মিথানোজেন কিন্তু এক কথা না। আরেকটা আছে মিথানোজেন। মিথানোপাইরাসটা তোমার 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টিকে থাকতে পারে। বুঝছো? এতটুকু টিকে থাকতে পারে, বাট তাদের আবার কত নিচে হলে মারা যায় জানো? 84-র নিচে হলে তারা নিচে হচ্ছিল মারা যায়।
ওকে। আর এদের তোমার ভালো বৃদ্ধি মানে অনুকূল তাপমাত্রা কত এদের জন্য? হ্যাঁ, অনুকূল তাপমাত্রা হচ্ছিল 98। এটা ছিল অপটিমাম টেম্পারেচার, আমরা বলি এটাকে অপটিমাম। ক্লিয়ার? বুঝছো? এখন কথা হচ্ছিল, এই যে আমরা হিট থার্মোপাইলস বললাম না? আচ্ছা, এখন হচ্ছিল তোমার, আমি আগে বলছিলাম যে মিথানো পাইরাস এবং মিথানোজেন এক কথা না। এখন তাইলে তুমি আমাকে বলতে পারো যে ভাই মিথানোজেনটা কি? এখন মিথানোজেনটা কি, এটা তোমার অনেক সময় আমাদের ক নাম্বারে আসে। তো আমরা এটা আহ, এরকম ভাবে বলতে পারি, কিছু আর কি ব্যাকটেরিয়া, আর কি ব্যাকটেরিয়া সদস্য। আচ্ছা, মেইনলি তারা কি করতে পারে জানো? আহ নাম হচ্ছিল মিথানোজেন। মিথানোজেন মানে হচ্ছিল মিথেন, আর জেন মানে জেনেসিস থেকে আসছে। জেনেসিস মানে কি, তৈরি করা না? তৈরি করে না? তাইলে তোমার হচ্ছিল, দেখো, তাহলে তোমার হচ্ছিল মিথানোজেন্স যেটা, ওইটা হচ্ছিল কি মিথেন তৈরি করবে না? হুম। তাহলে তোমার যারা হচ্ছিল মিথানোজেনেসিস থেকে আসছে, তাহলে ছিল মিথেন জেনেসিস মানে তৈরি করা। ওকে। তাহলে কিছু আর্কি ব্যাকটেরিয়া সদস্য অবাত পরিবেশে, অবাত পরিবেশে বিপাকীয় প্রক্রিয়ায়, সবাত পরিবেশ না কিন্তু অবাত, অবাত মানে কি, বায়ু বিহীন পরিবেশে, অক্সিজেন বিহীন পরিবেশ, অক্সিজেন বিহীন পরিবেশে বিপাকীয় প্রক্রিয়ায় মিথেন উৎপন্ন করে। বুঝছো? তাদেরকে আমরা কি বলি? মিথানোজেন্স বলে। ওকে। আচ্ছা, এরা তোমার কি করে? এরা হচ্ছে প্রতি বছর বায়ুমণ্ডলে 2 মিলিয়ন টন মিথেন গ্যাস মুক্ত করে। মানে প্রতি বছর তারা 2 মিলিয়ন টন মিথেন গ্যাস উৎপন্ন করতে পারে। বুঝছো? হ্যাঁ। ও সরি, 2 বিলিয়ন। 2 বিলিয়ন টন মিথেন গ্যাস মুক্ত করে। ওকে, এতটুকু বুঝছি আমরা। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার, আমরা দেখলাম হিট লাভার হইলে ওইটাকে আমরা বলি কি, থার্মোপাইলস। বাট তোমার সল্ট লাভার হইলে আমরা কি বলবো? নাও, তোমার, তোমরা কি জানো 17 নাম্বার গ্রুপের নাম কি? গ্রুপ 17, হ্যালোজেন। বলো তো কেন এটার নাম হ্যালোজেন? ইয়েস। তাহলে লবণ মানে হ্যালো, জেন মানে তৈরি করা। তাহলে সামুদ্রিক লবণ তৈরি করে বলে এটাকে আমরা বলি হ্যালোজেন। তাহলে এটাকে আমরা কি বলবো? হ্যালো পাইলস। বুঝছি। আর যেহেতু তোমার ওইনে দেওয়া আছে থার্মোপাইলস মানে হিট লাভার, তাইলে যদি এরকম হয় তোমার হিট এবং টেম্পার আর এসিড দুইটাই লাভার হয়, মানে এই দুইটাতে ফেভারেবল, মানে এটা তাদের জন্য অনুকূল বা বৃদ্ধির জন্য, তাইলে এটা হচ্ছিল থার্মো এসিডোফাইলস। ওকে। ওকে, ফাইন, এতটুকু বুঝছি আমরা সবাই। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছিল, হ্যাঁ, এখন হচ্ছিল আমরা একটা আদর্শ ব্যাকটেরিয়া দেখবো, যে আদর্শ একটা ব্যাকটেরিয়া, যেটা প্রকৃত ব্যাকটেরিয়া আসলে দেখতে কিরকম। রাইট, দাঁড়াও, একটা সাড়ে ফেলবো না শুধু।
আচ্ছা, তো এইটা হচ্ছে হলো একটা প্রকৃত ব্যাকটেরিয়া চিত্র। বাট তুমি তো এই চিত্র থ্রিডি বা আঁকাটা তোমার জন্য টাফ। তো তুমি কি করবা? তো তুমি যে চিত্রটা আঁকবা এটা আমি তোমাকে এখন দেখাই দিব, বুঝছো? আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল এনে আগে দেখি কি কি আছে, এই জিনিসটা আগে আমরা দেখে নিই। দেখো, সবার বাইরে উম সবার বাইরে কি আছে? একটা ক্যাপসুল। এটাকে আমরা কি বলতেছি? একটা ক্যাপসুল আছে। এই যে দেখো, সবার বাইরে কি আছে? একটা ক্যাপসুল। এটা আসলে একটা ক্যাপসুল। তাহলে সবার বাইরে এটা কি? এটা ছিল ক্যাপসুল। ওকে। আচ্ছা, ক্যাপসুলের পরে কি আছে? এটা হচ্ছে কোষ প্রাচীর। তো নর্মালি আমরা জানি কি দিয়ে শুরু হওয়ার কথা ছিল? কোষ প্রাচীর দিয়ে না? বাট কোষ প্রাচীরের বাইরে একটা কি থাকে? ক্যাপসুল থাকে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য, উদ্ভিদের না প্রাণীর? হুম? না, আমাদের উদ্ভিদের আচ্ছা, শুনতেছ? দাও। তো নর্মালি আমরা জানি কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? উদ্ভিদের বৈশিষ্ট্য নাকি? বাট ব্যাকটেরিয়ারও তোমার আসলে কোষ প্রাচীর আছে, এই জন্যই আমরা ব্যাকটেরিয়াটা কই পড়তেছি? বোটানি বইয়ে পড়তেছি, বুঝছো? এখন শুনতেছো না বয়স? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, তো কোষ প্রাচীর। এখন দাও, কোষ প্রাচীরের পরে প্রাণী দেহে যেটা থাকে এটাকে আমরা কি বলি? প্লাজমা ঝিল্লি। ঠিক আছে, বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। ওকে। আচ্ছা, তো তারপরে ভিতরে ঢুকলে আমরা কি দেখবো? এটা ছিল সাইটোপ্লাজম। এই দেখো এনে কি আছে? এটা সাইটোপ্লাজম। আগে আমরা পার্ট গুলা চিনি, দেন আমরা পড়তে পারবো ইজি। সাইটোপ্লাজম। এখন তারপরে দেখো, চুলের মতো অনেকগুলো অংশ বের হইছে না? এই যে অংশগুলা, এইগুলারে কি বলে জানো? পিলি। কি বলি? পিলি। তাহলে চুলের মতো যে অংশগুলা বের হইছে এগুলো আমরা কি বলি? পিলি। আহ, কেউ কি জয়েন দিছে? আচ্ছা, পিলি। আর এই যে একটা তোমার, যেটা একটু আকারের বড়, ওইটারে আমরা কি বলি? হ্যাঁ, এই বড়টাকে কি বলে? ফ্লাজেলা। কি বলি? ফ্লাজেলা। তাইলে আমাকে বলো, তোমার ফ্লাজেলা বড় নাকি পিলি বড়? হ্যাঁ, ফ্লাজেলা বড়। এবং হচ্ছে তোমার, এটা ফ্লাজেলাটা ছিল বড়, তাহলে বড় থাকে ফ্লাজেলা। তাহলে তোমার, তুমি দেখে বলো তাহলে, মানে ব্যাকটেরিয়ার চলনে সহায়তা করবে কোনটা? এই ফ্লাজেলাটা, বুঝছো? ফ্লাজেলা। ফ্লাজেলা ছিল মেইনলি চলনে সহায়তা করে। আর এই যে পিলিটা, পিলিটার কাজ কি? পিলির কাজ হচ্ছে তোমার যৌন জননে আকর্ষণ করা এবং পোষক দেহে যুক্ত হইতে সাহায্য করা। তাহলে এটা কি করে? পোষক কোষের সাথে। পোষক কোষ বলতে কি জানো? ধরো, ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করবে আমাদের শ্বসন তন্ত্রের মিউকাস মেমব্রেনে। তাহলে ওই শ্বসন তন্ত্রের মিউকাস মেমব্রেনে কোষটা ওর জন্য কি পোষক কোষ না? তাহলে ওই পোষক কোষে যখন সে যুক্ত হবে, ওইটাতে সাহায্য করে কে? পোষক কোষের সংযুক্তিতে সাহায্য করে। ওকে। এবং যৌন জননে আকর্ষণ করে। আর ফ্লাজেলার কাজ কি? চলনে সহায়তা করা। ভেরি গুড। এখন দেখো, তোমার এর যে মাঝখানে যে দেখতেছো না এতগুলা যে প্যাচালো জিনিস আছে, এটা আসলে কি? আচ্ছা, নিউক্লিয়াস। ভালো। আহ এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস না, বুঝছো? এটা আসলে কি? কথা হচ্ছিল এটা। হ্যাঁ। আচ্ছা দেখো, এটা হচ্ছিল মাঝখানে যেগুলো আছে প্যাঁচানো গুলা, এগুলোর আমরা কি বলি? কি বিপদ! দাঁড়াও এক মিনিট। বাস। দেখো, এইগুলা হচ্ছিল ক্রোমোজোম। এগুলা কি? ক্রোমোজোম না? দেখো, আর আমাকে একটা জিনিস বলো, ক্রোমোজোম গুলা কিরকম? দ্বিসূত্রক নাকি তোমার হচ্ছে, মানে ক্রোমোজোমের মধ্যে মেইনলি কি আছে?
মেইনলি এগুলো হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ, ডিএনএ অণু। ডিএনএ তো দ্বিসূত্রকই হবে নাকি, যে দ্বিসূত্রক ডিএনএ। ওকে, তাহলে এটা এটা কি, দ্বিসূত্রক ডিএনএ। এখন এই ক্রোমোজোমের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে কি জানো, এর মধ্যে হিস্টোন প্রোটিন থাকে না। আমরা প্রথম অধ্যায়ে ক্রোমোজোমের যে স্ট্রাকচার পড়ছিলাম ওখানে দেখছিলাম হিস্টোন প্রোটিন থাকে, বাট হিস্টোন প্রোটিন থাকে না কার, থাকে না ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের, বুঝছো? হিস্টোন প্রোটিন থাকে না কার, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, আহ তোমার ইমরুল যে বলল ইয়ার কথা, কি বলে নিউক্লিয়াস থাকে। এখন আমাকে একটা জিনিস বলো, আমাকে বলবা প্রতীকটা বলো, নিউক্লিয়াসের সবার বাইরে কি থাকে, নিউক্লিয়ার মেমব্রেন। বাট এনে কোনো নিউক্লিয়ার মেমব্রেন দেখতেছো? না, শুধু এনে কি আচ্ছা, আর আমরা জানি ক্রোমোজোম কই থাকে, নিউক্লিয়াসের মধ্যে না? ক্রোমোজোম, আচ্ছা আমাকে বলো, ক্রোমোজোমটা নর্মালি কই থাকে, নিউক্লিয়াসের মধ্যে না বাইরে? ভিতরে। তাহলে বলো এনে যে ক্রোমোজোমটা আছে এটা থাকার কথা ছিল, হ্যাঁ নিউক্লিয়াসের মধ্যে থাকার কথা ছিল কোথায়, নিউক্লিয়াসের ভিতরে। বাট নিউক্লিয়াস তো এনে নাই। তাইলে কি এই অঞ্চলটাকে আমরা বলতে পারি না একটা নিউক্লিয়াসের মতোই, বলতে পারি নিউক্লিয়াসের মতো, নিউক্লিয়াসের মতো। এই যে মতো, মতো কথাটাকে বায়োলজিক্যাল টার্মে বলে ওয়েট, বুঝছো? আর এটা ছিল নিউক্লিয়াস, তাহলে এটাকে আমরা কি বলবো, নিউক্লিওয়েড। ওকে, তাহলে এই জন্য এই অঞ্চলটা কি বলি, নিউক্লিওয়েড। এখন দাও ক্রোমোজোমের আবার কি থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না, এই জন্য ক্রোমোজোমটারে আমরা বলি নগ্ন ক্রোমোজোম, নগ্ন ক্রোমোজোম। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, এই এতটুকু বুঝতে পারছি। ওকে, এখন তাহলে আমরা একটা একটা করে স্ট্রাকচার দেখি, আর চিত্রটা কেমনে আঁকবো ফার্স্ট অফ অল। চিত্রটা আমরা কেমনে আঁকবো, চিত্রটা প্রথমে তুমি কি করবা, তুমি যদি খুব প্রো না হও, যে প্রো হও তাহলে বই চিত্রটা দেখে ওইটা অনুযায়ী করতে পারো, বাট যদি প্রো না হও তাহলে আমারটা কপি করতে পারো। তো ফার্স্ট অফ অল তুমি এরকম একটা, এরকম কাইন্ড অফ একটা চারকোনা দিবা, বুঝছো? দেওয়ার পরে এটার উপরে, তুমি তো স্কেল দিয়ে দিবা, আমারটা তো স্কেল না এই জন্য একটু এরকম হচ্ছে। এই যে এরকম দিলা, ঠিক আছে। এখন তোমার কাজ কি, এখন তুমি ছিল এই মাথা মুছবা, এই মাথা মুছবা, এই মাথা মুছবা, এই মাথা মুছবা, দেন এগুলারে অ্যাড করে দিবা। ঠিক আছে, এতটুকু। দেন ওইটার উপর দিয়ে এটা যেভাবে গেছে এই অনুযায়ী ডট ডট দিবা। এটা মানে ছিল ক্যাপসুলটা, এটা কিন্তু আসে বুঝছো, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, তখন তোমার চিত্র সহ দেওয়া লাগবে। এটা ছিল ক্যাপসুল। তাইলে আমাকে বলো, এটা কি, কোষ প্রাচীর।
তাহলে ভিতরেটার নাম কি হবে? কোষ ঝিল্লি নাকি? কোষ ঝিল্লি। তাহলে আর এটার নাম কি? ক্যাপসুল। আর এই মাঝখানে এই একটা অংশ থেকে শুরু করে এরকম পেঁচানো পেঁচানো দিয়ে দিবা, মানে এটা ছিল ক্রোমোজোমটা এনে আছে। ওকে। আচ্ছা, এখন দাও, তোমার বইয়ে মেইনলি ফ্লাজেলা দিছে অনেকগুলা, বাট ফ্লাজেলা আসলে এত বেশি মানে ফ্লাজেলা তো বেশি থাকে না, ফ্লাজেলা খুবই কম থাকে। আর বেশি থাকে কি? পিলি। আর তোমার বইয়ে কি করছে চিত্রটা, ফ্লাজেলা বেশি দিছে, চিত্রতে পিলি কম দেখাইছে। তো এখন কথা হচ্ছে, তোমার টিচার উনি কি পড়তেছে, উনি হচ্ছিল আবুল হাসান স্যারের বই দেখতেছে, তো তুমি যদি চিত্রটাকে সঠিক চিত্র আঁকতে দাও তোমারটা কাইটা দিবে। তোমার আবুল হাসান স্যারের বই যেভাবে আছে তুমি এভাবেই দিয়ে দিবা, তুমি পিলি কমিয়ে দিবা। তো আমরা জানি পিলি গুলা খাটো, তাহলে পিলি গুলো আমরা খাটোই রাখলাম, এই যে একটা পিলি দিলাম, এই যে একটা পিলি দিলাম, ঠিক আছে, দুইটা পিলি দুই সাইডে দিলাম। এখন আমরা অনেকগুলা ফ্লাজেলাম দিব, কারণ ফ্লাজেলা গুলো আমরা দেখছি না এরকম থাকে। এই চিত্রই কঠিন লাগলো অদিতি? হ্যাঁ, এই যে এখন হচ্ছে যে তোমার এর মধ্যে তুমি আরো কিছু কি আঁকবা? হ্যাঁ, তুমি প্লাজমিড আঁকবা। আমরা তোমার ইয়াটা পড়ি নাই এখনো, জীব প্রযুক্তি, ওই নিয়ে আমরা প্লাজমিড সম্পর্কে বিস্তারিত পড়বো। যে ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়াল যে ডিএনএ টা আছে, এটা কি ডিএনএ? ব্যাকটেরিয়াল ডিএনএ। ব্যাকটেরিয়াল ডিএনএ টা কিরকম, সূত্রাকার না? দেখতেছি যে আমরা, আর এটা হচ্ছিল ব্যাকটেরিয়াল ডিএনএ ব্যতীত আরেকটা বৃত্তাকার ডিএনএ থাকে ব্যাকটেরিয়ার মধ্যে, যেটাকে আমরা কি বলি? প্লাজমিড। বুঝছো? হ্যাঁ, ওই কি বলে, ময়মনসিংহ হচ্ছে দেবব্রত স্যারের কোচিং এর নাম কি? প্লাজমিড। এই প্লাজমিড থেকে আসছে, বুঝছো? হ্যাঁ, এই প্লাজমিড থেকে। তারপরে তুমি এই নে, তোমার কিছু এরকম একটা টান দিয়ে এরকম এরকম গোল করে দিবা, এনে দিলা ধরো কিছু। তো এইগুলা হচ্ছিল বলিউটিন, এগুলা কি? বলিউটিন। তো বলিউটিন জিনিসটা কি আমরা একটু পরে পড়বো। বলিউটিন। এছাড়াও তোমার একটা কোষ গহ্বর দিলা, আর রাইবোজোম দিয়ে দিবা, এগুলো ছিল রাইবোজোম। ঠিক আছে, তো আমার চিত্র শেষ। হ্যাঁ, পড়ছি। দেবব্রত স্যারের কাছে বায়োলজি পড়ছি, তোমার হচ্ছিল শুরুতে পড়তাম এমএমসির একজন ভাইয়ের কাছে। তো রেজবি ভাই, এমএমসি ডিএমসি না এমএমসি, উনি এমএমসি মেডিকেলে এখন ডাক্তার আছে, ডাক্তার। তো ওই ভাইয়ের কাছে পড়তাম শুরুতে বাসায়, দেন আমাদের ব্যাচ কোনো একটা কারণে ভেঙে যায়, ভেঙে গেলে দেন আমি দেবব্রত স্যারের কাছে পড়ছি। আচ্ছা, তো হচ্ছে রাইবোজোম। তো আমরা কি এতটুকু বুঝতে পারছি? এই চিত্রটা তো আমরা আঁকতে পারবো নাকি? পিলি ফ্লাজেলাম, ইজি ছিল না একদম? ব্যাকটেরিয়া একদম ইজি, বুঝছো? ব্যাকটেরিয়া পড়া লাগে না এত বেশি। এই এতটুকু বুঝছি সবাই? ওকে, তাহলে এখন আমি বিস্তারিত লিখি, প্রত্যেকটা টপিক সব মানে যতগুলো নাম লিখছি সবগুলো সম্পর্কে হালকা হালকা লিখবো। হ্যাঁ, বলো। আমার বিগ ফ্রেন্ড কেমনে? আমার দেখা, আচ্ছা, কি মোটিভেশন দিছে? যেমন, যেটা বলো শুনি। হ্যাঁ, হ্যাঁ। ও না, মেইনলি কি জানো, বুঝছো, মানে স্যারে আছে না, ধরো আমি একটা কোনো একটা ভুল কাজ করতেছি, বা ধরো আজকে আমি বেশি ফোন টিপি, তো ওই দিন আমি ক্লাসে যাই গেছি জামান স্যারের, কাকতালীয় ভাবে মিলে যাইতো, স্যার ওই দিন ফোন টিপা নিয়েই মোটিভেশন দিতেছে। মানে আমি যে ভুলগুলা করতাম না, কাকতালীয় ভাবে ওইগুলা মিলতো। তো আমি একটা কিছু করতেছি ধরো খুব, মানে এখন রিসেন্ট কয়েকদিন ধরে আড্ডা দিতেছি বন্ধুদের সাথে, পরে গেলাম,
প্রাইভেটে। তো দেখা গেছে কাকতালীয় ভাবে স্যার ওই দিন এরকম জিনিস নিয়ে মোটিভেশন দিছে। তো পরের দিন থেকে আমি ঠিক হয়ে গেছি, মানে স্যারের সাথে আমার এগুলো মিলতো, বুঝছো? মানে মিলে যাইতো, স্যারে দিত কাকতালীয় ভাবে, বাট আমার সাথে মিলে যাইতো এরকম। আচ্ছা, মেইনলি স্যারের এনে মানে মেইনলি ছিল স্যারের কথাগুলো শুনতেই ভালো লাগে অনেক, বুঝছো? মানে স্যারের কথাগুলো এত মজা। আচ্ছা, স্যারকে আমার সালাম দিও। হ্যাঁ বলো। হ্যাঁ। ও আচ্ছা, ওইটা হচ্ছিল কি আমাদের ব্যাচ ডে গেছিল। মানে ওই আমার মানে প্রত্যেকটা ব্যাচেরই একটা ডে থাকে, তো ব্যাচ ডেটা আমাদের আরো আগে হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার জন্য হয় না, এই জন্য একটু দেরি করে হয়েছে। বুঝলে? না, আমি বলি তোমার হচ্ছিল নর্মালি, আমি তো সব পোস্ট করি না, কয়েকদিন আগে আমাদের কালচারাল গেছে, কালচারাল উইক গেছে, ওই নিয়ে আরো অনেক বেশি মজা হয়েছে, বুঝছো? মেনলি মেডিকেলে তোমার প্যারা যেমন আছে মজাও আছে, বাট তোমার হচ্ছিল যে কে কোনটাকে হাইলাইট করে দেখতেছে এটার উপর ডিপেন্ড করে, বুঝছো? তুমি জেনেই যাও ওই নেই মজা মিলাই আছে। আচ্ছা, থাকে না কিছু হিডেন ট্যালেন্ট মানুষের। হ্যাঁ। আচ্ছা, তো আমরা আচ্ছা আমরা ওইগুলা নিয়ে আমরা পরবর্তীতে যদি কোনো সময় হয় আমরা বায়োলজির পরিবর্তে নাচ শিখবো, ঠিক আছে? একদিন একদিন নাচের ক্লাস নিবো না তোমাদের। আচ্ছা দেখো, এই দেখো কোষ প্রাচীর, কোষ প্রাচীর মেইনলি প্রধান উপাদান কি জানো? কোষ প্রাচীরের প্রধান উপাদান, প্রধান উপাদান হচ্ছে তোমার, এই বাকিদের কি সাউন্ড আসতেছে না? আচ্ছা, প্রধান উপাদান হচ্ছে তোমার পেপটিডোগ্লাইকান, আমরা একটু আগে দেখে আসছি না, পেপটিডোগ্লাইকান। আচ্ছা, এখন তুমি আমাকে একটা জিনিস বলো, পেপটিডোগ্লাইকানটা ছিল কি জাতীয় পদার্থ জানো? এটাকে অথবা মিউরিনও বলে, পেপটিডোগ্লাইকান অথবা মিউরিন। দেখো, এইখানে পেপটাইড মানে কি? পেপটাইড প্রোটিন নাকি শর্করা? প্রযুক্তা বলো। পরিপাক তো পড়াইছি, প্রোটিন। আর গ্লাইকানটা গ্লুকোজ থেকে আসতে, তাইলে কার্বোহাইড্রেট না? হ্যাঁ, কার্বোহাইড্রেট, তাইলে এইটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন যুক্ত একটা পদার্থ, ওইটা হচ্ছে হলো কি পেপটিডোগ্লাইকান বা মিউরিন। এটাকে অনেক সময় আমরা মিউকোপ্রোটিন জাতীয় বলি। কি জাতীয়? মিউকোপ্রোটিন জাতীয়, বুঝতে পারছো? আচ্ছা, তো মাঝে মাঝে এর সাথে কি থাকে, দুইটা অ্যাসিড থাকে, একটা ছিল টিকোইক অ্যাসিড আর একটা ছিল, হ্যাঁ বলো। মিউকোপেপটাইড, হ্যাঁ বলে মিউকোপেপটাইড, বলতে পারো, কারণ প্রোটিন তো মেনলি হচ্ছে জানো কি, এমিনো অ্যাসিড কতগুলা মিলে তৈরি করে পেপটাইড, পেপটাইড কতগুলা মিলে তৈরি করে পলিপেপটাইড, পলিপেপটাইড কতগুলা মিলে তৈরি করে প্রোটিন, এরকম সিরিয়াল না। ধরো এমিনো অ্যাসিড, এমিনো অ্যাসিড থেকে পেপটাইড, পেপটাইড থেকে পলিপেপটাইড, পলিপেপটাইড থেকে প্রোটিন, এরকম সিরিয়াল, বুঝছো? তো হচ্ছিল মিউকোপ্রোটিন জাতীয় প্রধান উপাদান। এখন তোমার এর সাথে একটা অ্যাসিড থাকে, এটাকে আমরা বলি মোটা অ্যাসিড। কি থাকে? মোটা অ্যাসিড থাকে। তাহলে বলো পেপটিডো লাইকানের সাথে কি অ্যাসিড থাকে? মোটা অ্যাসিড, মানে হচ্ছিল নুরামিক অ্যাসিড, আর টাতে হচ্ছিল টিকোইক অ্যাসিড। ওকে, তাহলে আমাকে বলো, অদিতি বলো প্রধান উপাদান কি? অদিতি ক্লাসে আসো? ও আচ্ছা, তুমি কি স্ক্রিন দেখতে পাইতেছো আমার? আচ্ছা, এখন বলো প্রধান উপাদান কি ব্যাকটেরিয়ার, কোষ প্রাচীরের? পেপটিডো লাইকান। হ্যাঁ, ভেরি গুড। পেপটিডো গ্লাইকানটা কি জাতীয় পদার্থ? হ্যাঁ,
কার্বোহাইড্রেট প্রোটিন, এটাকে আমরা কি বলি, মিউকোপ্রোটিন জাতীয়, কি জাতীয়, মিউকোপ্রোটিন জাতীয়। আর আমাদের একটা অ্যাসিড থাকে, এটা আমরা মনে রাখবো মোটা অ্যাসিড দিয়ে, মোটার মোতে হচ্ছিল মোরামিক অ্যাসিড, আর টিতে হচ্ছিল, টাতে হচ্ছিল টিকোইক অ্যাসিড। ওকে, টিকোইক অ্যাসিড থাকে। ওকে ফাইন। এখন কথা হচ্ছে, কোষ প্রাচীর কি সব ব্যাকটেরিয়াতেই আছে? না, তোমার থাকে না কই, অনুপস্থিত কই কই, অনুপস্থিত হচ্ছে তোমার মাইকোপ্লাজমাতে, কই, মাইকোপ্লাজমাতে। আর এখন তোমার পুরো থাকে কোথায়, পুরো থাকে হচ্ছিল, মানে অধিকতর পুরো, তুলনামূলক বেশি পুরো থাকে কই, এটা তুলনামূলক বেশি পুরো থাকে হচ্ছিল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেগুলা গ্রাম পজিটিভ। এখন কথা ছিল গ্রাম পজিটিভটা কি, আমরা নেক্সট ক্লাসে দেখবো ব্যাকটেরিয়া প্রকারভেদের এইখানে। এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা ছিল কি পুরো, আর থাকে না কই, মাইকোপ্লাজমাতে। আর এটা বিগলিত হয় কি দিয়ে, একটা এনজাইম দিয়ে বিগলিত হয়, এই এনজাইমের নাম হচ্ছিল লাইসোজাইম এনজাইম। আচ্ছা, আমরা কি তোমার ভাইরাসের লাইটিক চক্র পড়ছিলাম, ভাইরাসের মধ্যে লাইটিক চক্র, ওইখানে ভাইরাস কি করে, তোমার হচ্ছিল ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রবেশ করবে, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর দ্বারা প্রথমে বিগলন করায় না একটা এনজাইম দিয়ে, ওইখানে বলছিলাম না কি এনজাইম, লাইসোজাইম, এই সেই লাইসোজাইম এনজাইম। বুঝতে পারছো মনে হয়েছে? তাহলে আমাদের কোষপ্রাচীর সম্পর্কে এতটুকু জানলেই হবে। এখন আসছিল বাইরে আর কি আছে, ক্যাপসুল, ক্যাপসুল দাও। ক্যাপসুলটাকে তুমি কেমনে মনে রাখতে পারো, এইটাকে আরেকটা নাম আছে, এটাকে দাও, এটাকে আমি মনে রাখতাম স্লিম স্তর, বুঝছো, মানে চিকন একটা স্তর, বুঝছো না, হ্যাঁ চিকন স্তর, আমি মনে রাখতাম যে বাইরে দিয়ে একটা চিকন স্তর আছে, কি আছে, চিকন স্তর আছে। কারণ বলো চিকন ইংলিশ কি, স্লিম না, বাট এটাকে বলা হয় স্লাইম স্তর। তাহলে এর অপর নাম হচ্ছিল মেইনলি স্লাইম স্তর, বাট মনে রাখার সুবাদে তুমি এমনি মনে রাখতে পারো যে চিকন স্তর থাকে একটা, চিকন স্তরটা কিরকম, স্লিম, চিকন মানে তো স্লিমিং, ওই স্লিম থেকে স্লাইম। তাহলে তুমি অপশনে দেখবা, অপশনে তোমাকে জীবনে স্লিম দিবে না, অপশনে স্লাইমই দিবে, বুঝছো, তো তুমি স্লিম মনে পড়লে তুমি স্লাইম এমনি দেখাইতে পারবা। তো ক্যাপসুলটাকে কি বলে, স্লাইম স্তর বলে। ক্যাপসুলটা কি দ্বারা গঠিত, ক্যাপসুলটা হচ্ছিল হয় কার্বোহাইড্রেট, নয় সেটা প্রোটিন। তাহলে কি কি দ্বারা গঠিত হইতে পারে, হয় কার্বোহাইড্রেট নাইলে প্রোটিন। যেমন হচ্ছে তোমার জটিল পলিস্যাকারাইড, তোমার তো কোষ রসায়ন পড়াইছি, পলিস্যাকারাইড কি কার্বোহাইড্রেট না প্রোটিন? প্রযুক্তা বলো। কার্বোহাইড্রেট, ভেরি গুড। আর পলিপ্যাপটাইডটা প্রোটিন। হ্যাঁ, তাহলে জটিল পলিস্যাকারাইড অথবা পলিপ্যাপটাইড দ্বারা গঠিত। ওকে, এখন কথা হচ্ছে তোমার, তুমি আমার প্রশ্ন করতেই পারো যে ভাই ক্যাপসুল তো নরমালি থাকার কথা না, কোষ প্রাচীর দিয়ে শুরু হওয়ার কথা, তাহলে এর কাজ কি? ক্যাপসুল সবার থাকে না, বুঝছো, সব ব্যাকটেরিয়া থাকে না, মানে কিছু ব্যাকটেরিয়া আছে কিছু ব্যাকটেরিয়া নাই, তো এটা তোমার মাস্ট না। তো এটা কিছু ব্যাকটেরিয়াতে কেন থাকে? আচ্ছা তুমি শোনো, তুমি আমরা ধরো আমাদের বডিতে ব্যাকটেরিয়া আছে, একটা রোগ সৃষ্টি করলো, তো তুমি কি জানো আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগে আমরা কি ওষুধ খাই? অ্যান্টিবায়োটিক। তারপর অ্যান্টিবায়োটিক দিলে কি ব্যাকটেরিয়ার জন্য পরিবেশটা কি তার জন্য প্রতিকূল হয়ে গেল না, সেখানে সার্ভাইভ করা? হুম। তো তোমাকে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিক দিছে তোমাকে 7 দিন খাইতে, বাট তুমি আমাকে বলো বাঙালি কোনোদিন 7 দিন অ্যান্টিবায়োটিক খায়? হাইয়েস্ট 2 দিন খাবে। 2 দিন খাইলো। হ্যাঁ, আমি 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 নিজেটা, আমি তো মেডিকেলে পড়ি, আমি তাও আমি ওই 2-3 দিন খাই, ওই নিয়ে সাধারণ মানুষ খাইবো ওইটা আশা করাটা তো একদম তুচ্ছ। তো তাইলে তোমার, তুমি যে 7 দিন খাইলা না, তাইলে ব্যাকটেরিয়া সবগুলা কি মরলো? ব্যাকটেরিয়া সব কি মরলো? মরছে না কিন্তু, কিছু কিন্তু রয়ে গেছে। এখন এই কিছু কি করবে জানো, তাদের নিজেদের মধ্যে তোমার হচ্ছিল শিল্ড গঠন করবে একটা, যাতে নেক্সট টাইম ওই অ্যান্টিবায়োটিক আইসা ওর কোনো ক্ষতি করতে না পারে, বুঝছো? তো তো এই শিল্ড যে গঠন করলো, এই শিল্ড গঠন করে সে আরো শক্তিশালী হয়ে উঠলো।
নেক্সট টাইম সে আর কোনো অ্যাটাক করলে কাজ হয় না। তখন কি দেখা যায়, তুমি যখন নেক্সট টাইম আবার এই অসুখটাতে হয়েছে তখন তুমি এই অ্যান্টিবায়োটিক খাইলে আবার তোমার কোনো চেঞ্জ হয় না। তুমি ডাক্তারের কাছে যাবা, ডাক্তার বুঝবে যে অ্যান্টিবায়োটিক তোমার বডিতে আর কাজ করতেছে না, দেন তোমাকে একটা নতুন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে। দেন তুমি ওই অ্যান্টিবায়োটিক এক সময় তোমার বডিতে কাজ করবে না, এরকম করতে করতে দেখা যাবে একটা সময় তোমার বডিতে কোনো অ্যান্টিবায়োটিক কাজই করে না। তো তখন তোমার রোগের কোনো চিকিৎসা নাই, মানে হ্যাঁ, তুমি চিকিৎসা ছাড়াই তুমি মারা যাবা তখন। বাট বাঙালি তো বুঝে না, তো বাঙালিরা বুঝেও লাভ নাই। তো এই জন্য হচ্ছিল অ্যান্টিবায়োটিক যতদিনের দেয় অতদিন খাওয়া লাগে, এক দুইটা করে অ্যান্টিবায়োটিক খাইতে নেই। ওকে। আচ্ছা, তো এইটা তোমার তাহলে এটার মেইনলি কাজ হচ্ছে তোমার প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা। প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করা, হ্যাঁ বলো। না। ও, খুব ভালো প্রশ্ন। তো মেইনলি তোমার আদর্শ ব্যাকটেরিয়া গঠনের মধ্যে তুমি একটা ব্যাকটেরিয়ার মধ্যে কি কি থাকতে পারে সবগুলো জিনিসই তোমার এখানে বলা লাগবে, বুঝছো? তুমি এইখানে বইলা তারপরে তুমি বলবা যেটা বহু ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে, কিছু কিছু থাকে না। বাট তোমার একটা নর্মাল ব্যাকটেরিয়াতে কি কি থাকতে পারে, বা অ্যাবনর্মালেও কি কি থাকতে পারে, তোমার সবগুলাই বলা লাগবে না। উপাদান তোমার সবগুলো এখানে তোলা লাগবে। তারপর তুমি বলতে পারো আর ক্ষেত্রে এটা থাকে আর ক্ষেত্রে এটা থাকে না, বাট তোমার বলা লাগবে। এই জন্যই এটা মেনলি ছিল আদর্শ ব্যাকটেরিয়া আমরা বলতেছি। সবগুলাই মানে সব ব্যাকটেরিয়াতে নাই, কিছু অর্ধেক কি আছে অর্ধেক কি নাই এরকম, বুঝছো? বাট তুমি যদি আদর্শ ধরতে চাও, যার ক্যাপসুল আছে তারই তুমি আদর্শ ধরবা। ওকে। আচ্ছা, এখন হচ্ছে দেখি আমরা ফ্লাজেলা। আচ্ছা, ফ্লাজেলাটা কি দ্বারা গঠিত জানো? এটা হচ্ছে তোমার ফ্লাজেলাটা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলা কয়টা থাকতে পারে? হ্যাঁ, ফ্লাজেলা থাকে একটি বা একাধিক থাকতে পারে। নর্মালি একটা থাকে অথবা একাধিক থাকতে পারে। তো এইটা তোমার রডের মতো, দেখতে কিসের মতো? রডের মতো, তো নলাকার রড বিশেষ। এটা তোমার ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ফ্লাজেলিন। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো তো, তাহলে পিলি কি দ্বারা গঠিত? পিলিন প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলা যদি ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত হয়, পিলি পিলিন প্রোটিন দ্বারা গঠিত হবে, বুঝছো? আচ্ছা, ফ্লাজেলার কয়টা অংশ জানো? তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ। ধরো এই, আচ্ছা আমি, আচ্ছা, আচ্ছা আমার একটু বুঝাইতে দাও। দাও, প্রথমে হচ্ছিল এই যে এতটুকু একটা অংশ, এটা হচ্ছিল বেজাল। আমরা বেস বলতে কি বুঝি? ভিত্তি না? যেটা তোমার ভিত্তি প্রস্তরটা প্রথমে একটা ভিত্তি তৈরি হবে, তাহলে এটাকে আমরা বলবো বেজাল বডি। ওকে। তারপরে এটা থেকে একটা সংক্ষিপ্ত হুক, এটা কিন্তু বেশি না, সংক্ষিপ্ত, একদম ছোট না, তাহলে এটাকে আমরা পরিপূর্ণ বলবো না, এটা ছিল সংক্ষিপ্ত হুক। ওকে। তারপরে এই সংক্ষিপ্ত হুকটা থেকে একটা লম্বা অংশ বের হইছে, ওইটাকে আমরা বলতেছি সূত্রক। তাহলে দেখো তো কয়টা অংশ হলো। প্রথমে একটা ভিত্তি আমরা স্থাপন করলাম, ওইটা ছিল কি বেজাল বডি, বেস বা ভিত্তি থেকে আসছে। তারপরেরটা ছিল কি সংক্ষিপ্ত, মানে এতটা আহ বিস্তৃত না, তো এটা আমরা কি বলবো? সংক্ষিপ্ত হুক। তারপর যে বিস্তৃত যেই তোমার সুতার মতো অংশটা, সেটাকে আমরা কি বলবো? সূত্রক। ওকে। তাইলে হচ্ছিল বেজাল বডি, সংক্ষিপ্ত হুক, আর হচ্ছিল কি সূত্রক। ক্লিয়ার? আর ফ্লাজেলা কিসে সহায়তা করে আমি শুরুতেই বলে দিছিলাম, মনে আছে? ভেরি গুড, চলনে সহায়তা করে। তাহলে আমরা ফ্লাজেলা সম্পর্কে পড়া শেষ। আচ্ছা, মেইনলি হচ্ছে তুমি যেই জায়গাতেই যাও, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, তুমি যদি চাও এনজয় করতে, তুমি এনজয় করতে পারবা, বুঝছো? এক জায়গাতে শুধু পড়াশোনাই হয় এরকম না। আমাদের ডিএমসি তেও অনেক তোমার হচ্ছে ধরো বর্তমানে আমাদের ক্লাস বয়কট আন্দোলন চলতেছে মেডিকেলের বিষয় নিয়ে। ক্লাস নাই, শুধু আমরা প্রোগ্রাম করতেছি দুদিন পর পর, এগুলো আছে।
গত সপ্তাহে পুরোটা প্রোগ্রাম গেছে। তারপর গতদিন তো একটা ধামাকা প্রোগ্রাম হয়েছে, রাতে তো আরো সুন্দর প্রোগ্রাম হয়েছে, কালচারাল প্রোগ্রাম। হ্যাঁ, আন্দোলন আন্দোলন ছিল ওই যে তোমার পল্লী চিকিৎসক আছে না, কিছু হাতুড়ে ডাক্তার, ওরা নামে আগে ডাক্তার লেখে না, তো সরকার ওদেরকে পারমিশন দিছে বুঝছো, যে ওরা ডাক্তার লিখতে পারবে। প্লাস ওদেরকে নবম গ্রেডে উন্নীত করবে যারা ডিএমএস ম্যাথস দাঁড়িয়ে আছে। তো আমরা একটা তোমার এমবিবিএস পড়তে গিয়ে মানে 5 বছরে কি পরিমাণ স্ট্রাগল করতেছি, এইরকম এত কিছু পড়া গিয়ে আমরা ডাক্তার নামটা লিখতে পারি এত পরীক্ষা দিয়ে, আর ওরা জাস্ট টাকা দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে ডাক্তার লিখে দেয়। তো ওই জিনিসটা তো আমরা এটার বিরুদ্ধে। এখন এটা তোমার রায় দিবে তো 11 মানে, এখন হাইকোর্ট শুধু কি চাইতেছে বুঝছো, হাইকোর্ট মেনলি ছিল ওদের পক্ষে, এই জন্য ছিল আমরা গতদিন রায় দেওয়ার কথা ছিল, তো আমরা মেনলি তোমার ক্লাস বয়কট করে আমরা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দিছিল, এই জন্য তোমার হাইকোর্ট রেজাল্ট দেয় নাই, না দিয়ে এটা কি চাই, মানে এটা বোঝা যাইতেছে তাদের পক্ষে রায় আসবে, এই জন্য আমরা কর্মসূচি দিলে তারা ডেট পিছায়। এই জন্য বর্তমানে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছি। না, রোগীর জন্য কষ্টকর না, মেনলি ছিল কি তোমার যারা শিক্ষিত লোক তারা কখনোই যাবে না ম্যাথস এর কাছে, বুঝছো, মানে যারা বুঝে জিনিসটা, আর যারা বুঝে না গ্রাম সাইডে ওরা ম্যাথস এর কাছে যায়। আর ম্যাথস তো তোমার ওরা তো জাস্ট রিপ্রেজেন্টেটিভ বলতে পারো, মানে ওষুধের নাম জানে না, বাট ওরা ডায়াগনোসিস করতে পারে না। একটা ডাক্তার কখন ভালো হবে জানো তুমি কেমনে বুঝবা, তার ডায়াগনোসিস এর ক্যাপাবিলিটি কতটুকু, বুঝছো। ঔষধ সবাই লিখতে পারে, ঔষধ তুমিও লিখতে পারবা অ্যাপসে তুমি সার্চ দিয়ে, বাট তোমার তো আগে ডায়াগনোসিস করা লাগবে না। হ্যাঁ, তুমি লিখতে পারো, বাট তোমার তো ডায়াগনোসিস করা লাগবে, ডায়াগনোসিস করাটা হচ্ছে সবচেয়ে বড় একটা মানে দক্ষতা, ওইটা তোমার একজন ডাক্তার ছাড়া সম্ভব না। আচ্ছা, আমরা পড়াশোনায় যাই, আমরা আগে শেষ করি, তারপরে জীবন আলাপ করি। আচ্ছা, পিলি, পিলিটা কি দ্বারা, পিলিটা হচ্ছে তোমার মেইনলি থাকে হচ্ছিল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে, বাট ফ্লাজেলা সব ব্যাকটেরিয়াতেই থাকে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে ক্ষুদ্র, ফ্লাজেলা তুলনায় ক্ষুদ্র, আর সংখ্যায় কি বেশি না, অধিক সংখ্যক, দেখতে কিসের মতো, লুমের মতো, লুম সদৃশ অঙ্গ থাকে, ওইটাকে আমরা কি বলি, পিলি। পিলি কি দ্বারা গঠিত, পিলিন প্রোটিন দ্বারা গঠিত, পিলিন প্রোটিন দ্বারা গঠিত। এর কাজ হচ্ছিল পোষক কোষের সংযুক্তিতে সাহায্য করা, সংযুক্তিতে সাহায্য করা, এবং আরেকটা কি মনে আছে বলছিলাম, যৌন জননে সাহায্য করে। কেমনে সাহায্য করে আমরা নেক্সট দিন জনন পড়ার সময় দেখবো। তাদের উত্তর আমরা সবাই বুঝছি নাকি। এখন হচ্ছে আমরা প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেনটা আসলে কি, সাইটোপ্লাজমকে বেষ্টন করে, সাইটোপ্লাজমকে বেষ্টন করে যেটা আছে ওইটাই প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম বেষ্টনকারী, বেষ্টনকারী, এটাই প্লাজমা মেমব্রেন। ওকে, তো মেইনলি তোমার এখানে জানা লাগবে কি জানো, এইটার প্লাজমা মেমব্রেন আর আমরা যে প্রথম অধ্যায়ে ফ্লুইড মোজাইক মডেল করে আসছিলাম না, ওইটা প্রায় সেমই। তাইলে তুমি আমাকে এখন জিজ্ঞাসা করতে পারো তাহলে ভাই এই প্লাজমা মেমব্রেন মধ্যে পড়ে লাভ কি, একটা ব্যতিক্রম আছে, এর মধ্যে কোলেস্টেরল থাকে না। এইটা তোমার পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে, যে কোলেস্টেরল থাকে না কার, ব্যাকটেরিয়াল মেমব্রেনের, ব্যাকটেরিয়াল প্লাজমা মেমব্রেনে কি থাকে না, কোলেস্টেরল থাকে না। এটাকে তুমি ইনফিনিটি স্টার দিতে পারো, কারণ এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা তোমার এমসিকিউ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমি কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য লিখবো, যেমন ধরো বায়োবিও ব্যাকটেরিয়াতে, বললাম কিছু ব্যাকটেরিয়া আছে, বায়োবিও ব্যাকটেরিয়া, বায়োবিও ব্যাকটেরিয়া, বায়োবিও ব্যাকটেরিয়াতে কি হইতেছে, বায়োবিও ব্যাকটেরিয়ার মধ্যে তোমার এই যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেনের মধ্যে কিছু এনজাইম থাকে। একটা জিনিস চিন্তা করো, যারা বায়োবিও তারা কি শ্বসন করতে পারবে না, তারা শ্বসন করতে পারে। তো আমরা শারীরতত্ত্ব কি অলরেডি পড়ে ফেলছি, শারীরতত্ত্বের মধ্যে আমরা কি দেখছি, শ্বসন করতে গেলে অনেক এনজাইম লাগে না। হ্যাঁ, এনজাইম গুলা কই কই থাকে, মাইটোকন্ড্রিয়াতে না।
মাইটোকন্ড্রিয়াতে, বাট ব্যাকটেরিয়ার কি মাইটোকন্ড্রিয়া আছে? না। তাইলে সে কোত্থেকে পাবে? তাহলে এই বায়োবিয়া ব্যাকটেরিয়া শোষণ কেমনে করে? প্লাজমা মেমব্রেনের মধ্যে শ্বসনের এনজাইম গুলো থাকে, বুঝছো? তো বায়োবিয়া ব্যাকটেরিয়াতে প্লাজমা মেমব্রেন মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে। মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে। অনুরূপ কাজ করে বায়োবিয়া ব্যাকটেরিয়াতে। কি কাজ করে? তোমার হচ্ছিল বহু শ্বসনিক ও ফসফোরাইলেটিক এনজাইম প্রদান করে। এনজাইম ধারণ করে। এখন কিছু ব্যাকটেরিয়া আছে তোমার ফটোসিনথেটিক। ফটোসিনথেসিস মানে কি সুযোগটা? হ্যাঁ, তাহলে ফটোসিনথেসিস বাংলা হচ্ছিল কি সালোক সংশ্লেষণ। ফটো মানে আলো, সিনথেসিস মানে তৈরি হওয়া, আলোর সংশ্লেষণ, তার মানে সালোক সংশ্লেষণ। তাহলে ফটোসিনথেসিস ব্যাকটেরিয়াটা সালোক সংশ্লেষণ করতে পারে, বাট সালোক সংশ্লেষণ কই হয় আমরা জানি? প্লাস্টিডে না, ক্লোরোপ্লাস্টে। বাট তুমি আমাকে একটা জিনিস বলো, ব্যাকটেরিয়া কি ক্লোরোপ্লাস্ট আছে? না। তাইলে এইখানে, হ্যাঁ প্লাস্টিডে ব্যাকটেরিয়ার কি আছে? নাই। তাহলে ব্যাকটেরিয়া কেমনে করবে? ব্যাকটেরিয়ার মধ্যে তোমার প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনটা তোমার প্লাস্টিডের যদি আমরা একটা গঠন দেখি এরকম না, এইগুলারে কি বলে? থাইলাকয়েড। থাইলাকয়েড গুলো একত্রিত হয়ে এটারে কি গঠন করছে? শব্দটা কি বলি? গ্রানা। গ্রানা, ভেরি গুড। আর হচ্ছে এইটারে কি বলি? ভেরি গুড। আর এইটাকে, এই তরলটাকে কি বলি? তরলটা স্ট্রোমা। স্ট্রোমা, ভেরি গুড। হ্যাঁ, তোমার তো অনেক মনে আছে, থ্যাংক ইউ। তরলটা হচ্ছে স্ট্রোমা। তাহলে প্লাজমা মেমব্রেন কি হয় যেন ভাঁজ হয়ে থাইলাকয়েড সদৃশ গঠন তৈরি করে। থাইলাকয়েড সদৃশ গঠন তৈরি করে। ঠিক আছে, এই জন্য ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে ফটো সালোক সংশ্লেষণ হইতে পারে। আচ্ছা, আর ব্যাকটেরিয়া মেইনলি তোমার এটিপি কেমনে তৈরি করে জানো? ব্যাকটেরিয়া এটিপি তৈরি করে হচ্ছে তোমার, হ্যাঁ, সাবস্ট্রেট। সাবস্ট্রেট কি বলো? বুঝতে পারলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রক্রিয়া। ফসফোরাইলেশন কি বলো? বলো। হ্যাঁ, এটিপি তৈরি করা। কারণ কথা ছিল আলোর উপস্থিতি না, আলোর উপস্থিতিতে হইলে ওইটাকে আমরা বলতাম ফটো ফসফোরাইলেশন, বুঝছো? তো এটা ছিল আলোর অনুপস্থিতি হইতে পারে, এই জন্য ফসফোরাইলেশন মানে এটিপি তৈরির প্রসেসকে আমরা ফসফোরাইলেশন বলি। আর সাবস্ট্রেট মানে কি বিক্রিয়ক। ধরো আমরা ওই কোষ রসায়নের মধ্যে এনজাইম যখন পড়ছি তখন দেখছি না সাবস্ট্রেট আর প্রোডাক্ট। এনজাইমের মধ্যে সাবস্ট্রেট আর প্রোডাক্ট, যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করতেছে সাবস্ট্রেট আর যেটা হইতেছে এটা প্রোডাক্ট, বুঝছো? ওই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রক্রিয়ায় হচ্ছিল এটিপিটা তৈরি করে। তো এই এরাগুলোর জন্য যে এনজাইম গুলো লাগে, ওই ফসফোরাইলেটিক এনজাইম গুলাও কই থাকে? এই এর জন্য যে ফসফোরাইলাইটিক এনজাইম লাগে, ফসফোরাইলেটিক এনজাইম, ওই এনজাইমটা কই থাকে? এই প্লাজমা মেমব্রেনে থাকে। তাহলে প্লাজমা মেমব্রেন সম্পর্কে আমরা বুঝতে পারছি। ওকে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা আদর্শ ব্যাকটেরিয়া গঠন শেষ করলে আমরা ক্লাস শেষ করে দিব আজকের জন্য। আর একটু ওয়েট করো, হ্যাঁ। মেসোজোম, দাও মেসোজোম জিনিসটা কি দাও। মেসো কথাটা দিয়ে মিন করতেছে মাঝখানে। তাইলে তোমার আমরা উপর চিত্রটা দেখি, এই যেই যেই জায়গাটা থেকে ব্যাকটেরিয়াটা তৈরি হইলো না, এই যে দেখো ব্যাকটেরিয়ার ডিএনএটা, এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা বলি মেসোজোম, বুঝছো? তো মেসোজোম জিনিস জায়গাটা হচ্ছিল কি, তোমার ব্যাকটেরিয়া কোষের প্লাজমা মেমব্রেনে কখনো কখনো ভিতরের দিকে ভাঁজ হয়ে থলি তৈরি করতে পারে। তো এই জায়গাটা মেইনলি ভিতরের দিকে ভাঁজ হইতে পারে।
বুঝছো? তো এই জন্য এটাকে আমরা কি বলি, মেসোজোম বলি। তোমার আহ ব্যাকটেরিয়া কোষের, ব্যাকটেরিয়া কোষটা এখানে লেখার দরকার না, প্লাজমা মেমব্রেনটা, প্লাজমা মেমব্রেনটা মাঝে মধ্যে, নর্মালি কিন্তু আমরা বলি না, যখন এটা ভাঁজটা সৃষ্টি করবে তখন এটাকে আমরা মেসোজোম বলতেছি, প্লাজমা মেমব্রেন। এই জন্য আমি প্রথমে চিহ্নিত করিনি, বুঝছো? তো প্লাজমা মেমব্রেন কখনো কখনো ভিতরের দিকে, এটা আমরা কালকেই দেখবো, একদম প্রসেস, ভাঁজ হয়ে থলির মতো গঠন তৈরি করে, থলির মতো গঠন তৈরি করে। হ্যাঁ বলো। ও আচ্ছা, তুমি কোন পর্যন্ত করছো? ফ্লাজেলা, আচ্ছা ফ্লাজেলার পরে আমরা, আমার দুইটা স্টেপ গেছে, চিলি আর প্লাজমা মেমব্রেন। এই, এত বেশি বোঝো কিন্তু না। হ্যাঁ কইছে, হ্যাঁ তো ক্লাস করতেছে না, এরকম তো না যে ক্লাস করতেছে না। শুধু শুধু আরেকজন যে দোষারোপ করো নাকি। দাও। মেসোজোম, মেসোজোম হচ্ছে তোমার, তাহলে আমরা দেখলাম তো মেসোজোমের কাজ কি জানো মেনলি। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো নর্মালি ব্যাকটেরিয়াটা এরকম ছিল নাকি, যদি ভিতরের দিকে একটা বাজ হয় এরকম হয়ে যাবে না? হুম। তাইলে আর একটু যদি মিলিত হয় তাহলে একটু এরকম হয়ে যাবে নাকি, আলাদা হয়ে যাবে, তাহলে কি এটাকে আমরা কোষ বিভাজন বলতে পারি না? তাহলে মেসোজোম এর কাজ কি, কোষ বিভাজনে সাহায্য করা, বুঝছো? এটা কি করে, কোষ বিভাজনে সাহায্য করে। ক্লিয়ার? ওকে। তো আমাদের দেখলাম এটা শেষ, এখন আমরা সাইটোপ্লাজম, আমাদের আর দুইটা আছে, এটা পড়লে আমাদের শেষ। সাইটোপ্লাজম, আচ্ছা, সাইটোপ্লাজম তো মাঝখানে তরল অংশটা সাইটোপ্লাজম, এটা আমরা জানি, এটা কিরকম বর্ণহীন হয়, সাইটোপ্লাজম তো বর্ণহীনই হবে, আর কিরকম হয়, স্বচ্ছ। ওকে, এতটুকু আমরা জানি। এখন এইখানে তোমার কি থাকে, কোষ গহ্বর থাকে অনেক সময়। আচ্ছা, তো কোষ গহ্বরটা, আচ্ছা শোনো, আচ্ছা আমার কথা শোনো, আমি শেষ করি। এখানে তোমার মেইনলি শুরুতে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো বলিউটিন থাকে। বলিউটিনটা কি আমরা এরকম আঁকছিলাম না, ওইটা ছিল বলিউটিন, দানার মতো কি থাকে, বলিউটিন, বুঝছো? এই বলিউটিন গুলা পরিণত হয়ে কি তৈরি করে জানো, এইগুলা পরিণত হয়ে কোষ গহ্বর তৈরি করে, পরিণত হয়ে কি তৈরি করে, কোষ গহ্বর তৈরি করে, বুঝছো? হুম, পরিণত হয়ে কোষ গহ্বর তৈরি করে। আচ্ছা, আবার তোমার এর মধ্যে মেইন যে উপাদানটা আছে, মেইন যেটা, ওইটা হচ্ছে তোমার রাইবোজোম, বুঝছো? আর অনেক সময় রাইবোজোম কি হয় জানো, অনেকগুলো একত্রিত হয়ে যুক্ত হয়ে যায়। তো অনেকগুলা রাইবোজোম একত্রিত হইলে ওইটাকে আমরা কি বলি? ভেরি গুড, পলি মানে অনেকগুলা, পলিমার, তো ওই থেকে আসে পলি রাইবোজোম। তাহলে রাইবোজোম আর পলি রাইবোজোম থাকে। আচ্ছা তোমরা কি জানো রাইবোজোমটা কি 70s হবে নাকি 80s হবে? ভেরি গুড, কারণ কেন? আদিকোষী, ইস, ব্যাকটেরিয়া আদিকোষী, তো এই জন্য ছিল 70s। কারণ আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি আদিকোষে ছিল 70s থাকে। ওকে, বাকিদের কি বুঝতে সমস্যা হইতেছে? যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, সমস্যা নেই। আর তোমার সালোক সংশ্লেষণকারী যে ব্যাকটেরিয়া গুলো আছে, সবার না, সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে একটা স্পেশাল এখানে দানা থাকে, ব্যাকটেরিয়াতে থাকা ছিল ক্রোমেটোফোর, মানে রঞ্জক পদার্থ লাগে না, সালোক সংশ্লেষণে কি লাগে, রঞ্জক, রঞ্জক পদার্থ। রঞ্জক কথাটা ইংলিশ হচ্ছে তোমার ক্রোম, বুঝছো? তো এইখান থেকে আছে ক্রোমেটোফোর থাকে। ক্লিয়ার? কি থাকে, বাংলায় লিখে দিও, ক্রো
মেটো ফোর। বুঝতে পারছি এতটুকু? ওকে। মাহিম ক্লাসে আসো? মনে নাই। তাহাজিব আসো? তাহাজিব মনে দেখো। তো ক্রোমোজোম বলো। ও আসো আচ্ছা। কে তাহাজিব? তাজ, সরি তাজবির। আচ্ছা, তো তোমার ক্রোমোজোম, ক্রোমোজোম কয়টা থাকে? একটা মাত্র ক্রোমোজোম থাকে। একটা মাত্র না, একটা মাত্র বলা যায় না। মেন ক্রোমোজোম তো একটাই, বলা যায়। নিউক্লিয়াসের পরিবর্তে কি থাকে? নিউক্লিয়াস থাকে না এখানে। নিউক্লিয়াস কি থাকে? নিউক্লিয়াস নাই। আছে কি? ক্রোমোজোম। ক্রোমোজোম আছে। আচ্ছা, এখন ক্রোমোজোমটা কিরকম? দ্বিসূত্রক ডিএনএ। ওকে। বাট কার্যত, মানে বৈশিষ্ট্যের দিক দিয়ে এটা হচ্ছিল বৃত্তাকার, কারণ আমরা জানি আদিকোষী। আদিকোষীর বৈশিষ্ট্য কি? বৃত্তাকার ক্রোমোজোম থাকে নাকি? হ্যাঁ, বৃত্তাকার ক্রোমোজোম। আর এটার কি থাকে না? হিস্টোন প্রোটিন থাকে না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি ছিল না? হ্যাঁ, ব্যাকটেরিয়ার তোমার কোষ ঝিল্লিতে কি থাকে না? কোলেস্টেরল থাকে না। ঠিক আছে। আর ডিএনএ তে কি থাকে না? হিস্টোন প্রোটিন থাকে না। এইটাও একটা ইনফিনিটি স্টার প্রোটিন, মানে ইনফিনিটি স্টার বলতে পারো, এটা এডমিশন টেস্টে অনেক বেশি আসে। আচ্ছা, তো এই জন্য এটাকে কি বলে, কি ক্রোমোজোম বলে? নগ্ন ক্রোমোজোম বলি আমরা এই জন্য এটা। বুঝছো? আচ্ছা, তো মেইনলি হচ্ছে তোমার ডিএনএ তোমার হচ্ছিল এর মধ্যে কি কি থাকে। আমরা প্রথম অধ্যায়ে যখন স্ট্রাকচার পড়ছি দেখছি একটা প্রোটিনের তোমার আবরণ থাকতো, এটা ছিল হিস্টোন প্রোটিন। তো ওই আবরণটা না থাকার কারণে আমরা এই মানে নগ্ন কথাটা ইউজ করতেছি। ধরো আহ একটা মাছের গায়ে আইস আছে, তো আইস গুলো যদি সরাই নিতে মাছটাকে আমরা বলতে পারি নগ্ন মাছ। ওই রকম ভাবে ব্যবহার করছে, বুঝছো? ধরো ওই আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখি, আমাদের কাপড়, কাপড়ের জন্য আমরা আছি এরকম অয়েল ড্রেস বা কাপড় নিয়ে থাকে নগ্ন। তো ওইটাই হচ্ছে এরকম যে ওই যে মানে চারপাশের লেয়ারটা ওইটা না থাকলে নগ্ন ক্রোমোজোম বলতেছি। আচ্ছা, তো তাহলে এই যে সাইটোপ্লাজমস্থ, সাইটোপ্লাজমস্থ ডিএনএ সমৃদ্ধ যে অঞ্চলটা আছে, এই ডিএনএ সমৃদ্ধ অঞ্চলটাকে আমরা কি বলি? নিউক্লি নিউক্লিওয়েড অঞ্চল। অঞ্চল। এই প্রযুক্তি, তুমি কি ফেসবুক চালাও? এটা তুমি কেমনে দেখছো পোস্ট? আচ্ছা, আমি এত করে দিতে চালাও না। আচ্ছা, ক্রোমোজোম এতটুকু বুঝছো। এখন হচ্ছে তোমার আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের জন্য লাস্ট, প্লাজমিড। দেবব্রত স্যারের কোচিং সেন্টার। আমরা এখন দেবব্রত স্যারের কোচিং সেন্টার নিয়ে পড়াশোনা করবো। ওকে, ওইটাকে কি বলি? প্লাজমিড। পরে লিখবা যে প্লাজমিড কোচিংটা বাউন্ডারি রোড অবস্থিত, ক্লাস করায় দেবব্রত স্যার, ময়মনসিংহ মেডিকেলের একজন ডাক্তার। ঠিক আছে, এগুলো লিখে দিয়ে আসবা। তো এগুলো লিখলে হবে না, কি লিখবা দেখো। প্লাজমিডটা হচ্ছিল, আচ্ছা শোনো, ব্যাকটেরিয়ার, এটা তোমার আমি ইন ডিটেলস লিখে দিব, কারণ এটা তোমার ক নাম্বারে আসে। উনি আসলে, আমি তোমাকে বলি, উনি আসলে বর্তমানে এমবিবিএস ডাক্তার, বুঝছো? তো উনি পোস্ট গ্রাজুয়েশন করতেছেন, তো উনার এখনো স্পেশালিস্ট উনি হয় নাই, বুঝছো? তো উনি হচ্ছে ধরো আমাদের উপজেলা লেভেলে যে ডাক্তার গুলো আছে না, এমবিবিএস ডাক্তার বা স্পেশালিস্ট না। একটা জিনিস দেখবা কি জানো, তোমার ছিল অভিজ্ঞ, অমুক রোগ বিষয়ে অভিজ্ঞ, আর একটা ছিল বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞ হইতে গেলে তোমার ওই বিষয়ে ডিগ্রি লাগবে, বুঝছো? আর অভিজ্ঞ হইতে গেলে ডিগ্রি লাগে না, এটা তোমার যে পল্লী চিকিৎসকরা লাগায়। আর আমাদের এলাকায় ধরো তুমি যে উপজেলা লেভেলে যাও, হসপিটালে যত ডাক্তার আছে
সবাই এমবিবিএস দাঁড়ি, কোনো স্পেশালিস্ট ডক্টর থাকে না, বুঝছো? তারপরে তুমি এমবিবিএস করার পরে তুমি হচ্ছিল তোমার যদি প্রমোশন হয় বা তুমি যদি পোস্ট গ্রাজুয়েশনের জন্য তুমি অ্যাপ্লাই করো, অ্যালাউ হও, সেই ক্ষেত্রে তোমাকে বড় মেডিকেল, যেমন ধরো ময়মনসিংহ মেডিকেল স্যার যেমন আসছেন, তো এখন স্যার ময়মনসিংহ মেডিকেলে আছেন, মনে হয় তোমার হচ্ছিল পোস্ট গ্রাজুয়েশন করতেছেন স্যার। আচ্ছা দাও তোমার, না স্যারে, না প্রাইভেট পড়ে না তো, তুমি কি জানো স্যারে যে ডেইলি রোগী দেখে কলেজে মেডিকেলে, তোমার তুমি যখন কলেজ করো স্যার তখন হসপিটালে রোগী দেখে, বুঝছো? 10টা থেকে 1টা পর্যন্ত রোগী দেখে স্যার। তাহলে ব্যাকটেরিয়ার মূল, আহ, বুঝছো? আমি তোমার যখন ওই চান্স পাওয়ার পরে ময়মনসিং ছিলাম না, তো তুমি কি জানো আমি ফার্স্ট টিউশন কবে পাইছি? চান্স পাওয়ার দিন, মানে যে আমি চান্স, আমার রেজাল্ট দিছে বিকালে না, বিকালে রেজাল্ট দিছিল, বুঝছো? আমি সন্ধ্যায় 2টা টিউশন পাইছি, সন্ধ্যায় 2টা টিউশন, মানে যেদিন রেজাল্ট দিছে আমার ওই দিনই আমি টিউশন পাইছি 2টা। তারপর আমি টিউশন শুরু করছি, দেন আমি দেখলাম মানে আমার এনে টিউশনের অফার অনেক আসতেছে, বাট আমার সময় নাই, এখন আমি কি করব? তো আমি চিন্তা করলাম তাহলে আমি একটা রুম নেই। তারপরে আমি বাসায় বাবাকে ফোন দিলাম যে বাবা, টিউশন তো এনে আমি আপাতত ময়মনসিং থাকি, কয়েকদিন টিউশন করাই, বাসায় তো তোমার হচ্ছিল মারে যদি আমি কই যে আমি ময়মনসিং থাকবাম টিউশন করার জন্য, আমার জীবনে থাকতে দিত না। তো যদি বাসায় একটা পরীক্ষা শেষ, বাবারে বুঝায় কইলাম যে তাহলে থাকি, বাবা সাথে থাক, আমি তাহলে একটা রুম নেই, রুম নিয়ে পড়ানো শুরু করি। বাবা বলছে না, তুই রুম নিয়ে পড়াই যাচ্ছে না, রুম নিয়ে পড়ালে যে সময় দেখবে টাকা আইতেছে হাতে, তো তখন তোর নেশা হয়ে যাবে, তুই জীবনে ঢাকা যাইতি না, তুই মেডিকেল বাদ দিয়ে টিউশনি শুরু করবি। পরে আমি বলছি না, এরকম হইতো না, বাট আমাকে পারমিশন দেয় নাই, এই জন্য আমি রুম নেই নেই, বাসায় বাসায় গিয়ে পড়াইতাম। তো আমি অনেক টিউশন ঘুরাই দিছি, বুঝছো? তো এরকম ছিল। আমি শুরু করতাম কয়টায় যেন, সকাল 7টায় শুরু করতাম, তারপরে শেষ হইতো আমার 2টা 30-এ দুপুরে। তারপরে আবার 4টা থেকে শুরু করতাম, শেষ হইতো রাত্রে 12টায়। মানে ক্রমাগত, মাঝখানে 10 মিনিটও গ্যাপ নাই, 7টা থেকে 8টা একটা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা একটা, 11টা থেকে 12টা, এরকম। শেষেরটাতে 1.5 ঘন্টা পড়াইতাম, ওই 2টা 30-এরটা, বুঝছো? আচ্ছা দেখো, তো তোমার এরকম ছিল। আচ্ছা, ওই প্রসঙ্গ তারপরে তোমার হচ্ছে আমি ভাবছিলাম মাঝখানে ডিএমসি আসার পর একদিন বাসায় বলছিলাম যে মাইনে চইলা যাই, বাসায় কিছু তোর মাইনে আসার থেকে তুই মন গড়া হিসাব, তোর এনে একটা দোকান দিয়ে দিই। আচ্ছা দেখো, তো মেইনলি ছিল ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম ব্যতীত কি থাকে একটা ক্ষুদ্রাকার ও প্রকৃত বৃত্তাকার ডিএনএ অণু থাকে, একে প্লাজমিড বলে, বুঝছো? তো প্লাজমিড মানে নামটা শুনে আমরা অনেক কিছু মনে করি, তাই ভাবি যে সবকিছু বেশি বেশি থাকবে, বাট এটার মধ্যে জিন থাকে খুবই স্বল্প সংখ্যক, এটা আমরা ভুল করি। প্লাজমিডে জিন থাকে কি স্বল্প সংখ্যক, ওকে? আর এটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বাহক হিসাবে ব্যবহৃত হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বাহক হিসেবে ব্যবহৃত হয়, বুঝছো? ক্লিয়ার? ওকে, আজকের জন্য ক্লাস ক্লাস শেষ। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে? তো আমি একটু আবার এই জিনিসটা দেখাই দিই। তো মেইনলি আমরা প্রথমে চিত্রটা দেখলাম, তারপরে আমি ওই জিনিসগুলো লিখে দিলাম তোমাকে, আমি স্লাইড এখন দিয়ে দিব, তুমি নোট করে নিও। জাস্ট এইভাবে যদি তুমি পড়ো না, বক্স বানিয়ে দিছি, তো এইভাবে পড়লে তুমি খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। তো আজকে আমি যেগুলো পড়াইছি এগুলোর মধ্যে সবই এমসিকিউ এর জিনিসপত্র, সিকিউ এর মাত্র এইটাই একমাত্র টপিক, এটাও সিকিউ এ আসে যে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, আর বাকিগুলো সব এমসিকিউ এর জন্য পড়াইছি, ক খ তে আসতে পারে এগুলা। তো কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপর? আচ্ছা, তাইলে আমরা নেক্সট ক্লাস করবো পরশুদিন। আহ ভালো থাকো। আর যতটুকু পড়াইছি এতটুকু তোমরা নোট করে পড়ে ফেলো, আমি নেক্সট দিন তোমাদের ক্লাসে পড়া ধরবো।